স্টেটমেন্টের সাথে ক্যাশ বুকের যে কম্পারিজনটা, এটা হলো ব্যাংক রিকনসিলিয়েশন। তাসলিম ভাই কিছু বলবেন? পার্টিসিপেন্ট তো বেশি, 2-3 জন অবশ্য নতুন জয়েন করবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ব্যাংক রিকনসিলিয়েশন কি বলছে যে ব্যাংক স্টেটমেন্টের সাথে যে আমার কি ক্যাশ বুকের যে কম্পারিজনটা, আর ব্যাংক রিকনসিলিয়েশনটা এটা কি হতে পারে, মান্থলি হতে পারে, উইকলি হতে পারে, ডেইলি হতে পারে ব্যাংক রিকনসিলিয়েশন, অথবা ইয়ারলি হতে পারে। আচ্ছা এখন দেখেন এখানে একটা জিনিস বলা আছে কি যে কোনো একটা পার্টিকুলার ডেটে আপনার ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্স এবং ক্যাশ বুকের ব্যালেন্স এটা সেম থাকবে, এটা কদাচিৎ, মানে খুব রেয়ার সিচুয়েশনে আপনার ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্স এবং ক্যাশ ব্যালেন্স কি থাকবে, সেম থাকবে, ঠিক আছে, এটা খুবই কি রেয়ার। আচ্ছা তাহলে দেখেন কি বলছে, ডিফারেন্স বিটুইন ক্যাশ বুক এন্ড দ্য ব্যাংক স্টেটমেন্ট অ্যারাইজ ফর 3 রিজন। মানে আমার ডিফারেন্সটা কি কি রিজনের কারণে অ্যারাইজ হচ্ছে? errors usually in the cash book, errors usually in the cash book. সে ফর এক্সাম্পল আপনি সাপ্লায়ার কাছ থেকে একটা চেক পাইছেন, 1.5 লাখ টাকা একটা চেক পাইছেন, কিন্তু আপনি ভুলে ক্যাশ বুকে এন্ট্রি দিচ্ছেন কত, 1 লাখ টাকা, কিন্তু ব্যাংকে যখন জমা দিচ্ছেন ব্যাংকের রেকর্ড হচ্ছে কত, 1.5 লাখ, ব্যাংকের রেকর্ড হচ্ছে কত, 1.5 লাখ, তার মানে কি ইরোর। আর ইরোর কি হইতে পারে, ইউজুয়ালি ইন দ্য ক্যাশ বুক, ব্যাংকেও কিন্তু ইরোর হইতে পারে, তাহলে ইরোর একটা ওমিশন। আমরা কিন্তু ওই যে ব্যাংক কি করে আমাদের যে ব্যাংক চার্জ বা ব্যাংক চার্জ যে কেটে রাখে, এটা আমরা ব্যাংক স্টেটমেন্ট না পাওয়া পর্যন্ত কিন্তু আমরা বুঝি না যে ব্যাংক চার্জ বা বিভিন্ন ডিউটি আছে না, এক্সাইজ ডিউটি, এগুলো কেটে রাখে, এগুলোকে আমরা স্টেটমেন্ট না পাওয়া পর্যন্ত কিন্তু এই জিনিসগুলো কি আমরা বুঝি না, বুঝি বলেন, বুঝি না এটা। আচ্ছা ওমিশন, টাইমিং ডিফারেন্সেস সাস আনপ্রেজেন্টেড চেক, আনপ্রেজেন্টেড চেক, ধরেন আমি সে ফর এক্সাম্পল কোন সাপ্লায়ারকে চেক ইস্যু করলাম, কিন্তু সাপ্লায়ার কি করলো না, আমি যে মাসে চেক ইস্যু করলাম ওই মাসে আমি জানাও দিই কি পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট, মানে আমি আমার ক্যাশ বুক থেকে কি করতেছি, কমায় দিচ্ছি, কিন্তু সাপ্লায়ার কি করলো না, ওই ডিউ টাইমে কি করলো না, চেকটা জমা দিল না, সে দেখা গেল পরের মাসে জমা দিল, তার মানে আমার কি হচ্ছে, ব্যালেন্স ডিফারেন্স হচ্ছে না, ক্যাশ বুক ব্যালেন্সের সাথে ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্স ডিফারেন্স হচ্ছে না, ডিফারেন্স হচ্ছে। আচ্ছা এটাই দেখেন, তার মানে এখানে বলছে যে 3টা রিজনের জন্য নরমালি কি হয় যে ক্যাশ বুকের ব্যালেন্সের সাথে ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্সের মধ্যে কি হয়, পার্থক্য হয়। আচ্ছা হোয়াই ইজ ব্যাংক রিকনসিলিয়েশন নেসেসারি? আচ্ছা ব্যাংক রিকনসিলিয়েশন কেন দরকার? এই ব্যাংক রিকনসিলিয়েশন নিডেড টু আইডেন্টিফাই এন্ড অ্যাকাউন্ট ফর দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য ক্যাশ বুক এন্ড দ্য ব্যাংক স্টেটমেন্ট। মানে ব্যাংক স্টেটমেন্টটা এই জন্য দরকার যে নিডেড আইডেন্টিফাই করার জন্য ডিফারেন্সটা, এবং অ্যাকাউন্ট ফর করার জন্য, এবং রেকর্ড করার জন্য কি এই জিনিসটা আমার দরকার। আচ্ছা what to look for when doing a bank reconciliation? আচ্ছা এখানে যে জিনিসটা আলোচনা করছে যে আমরা দেখবেন যে ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে কারেক্টেড ক্যাশ বুক ব্যালেন্স এবং কি ব্যাংক রিকনসিলিয়েশন করি। হ্যাঁ এখন ক্যাশ বুকে আমরা কোন কোন আইটেমগুলো ক্যাশ বুকে অ্যাডজাস্টমেন্ট দিব, আমরা ক্যাশ বুকে কোন কোন আইটেমগুলোর অ্যাডজাস্টমেন্ট দিব, আর ব্যাংক স্টেটমেন্টে কোন কোন আইটেমগুলো অ্যাডজাস্টমেন্ট দিব। আচ্ছা দেখেন এই যে কারেকশন এন্ড অ্যাডজাস্টমেন্ট টু দ্য ক্যাশ বুক আছে না, কারেকশন এন্ড অ্যাডজাস্টমেন্ট টু দ্য ক্যাশ বুক, এই ক্যাশ বুকে আমরা কোন কোন আইটেমগুলো অ্যাডজাস্টমেন্ট দিব। আচ্ছা পেমেন্ট মেড ইনটু দ্য ব্যাংক অ্যাকাউন্ট অর ফ্রম ব্যাংক অ্যাকাউন্ট বাই ওয়ে অফ স্ট্যান্ডিং অর্ডার which have not yet been entered in the cash book. ব্যাংকে আমার যে ইনস্ট্রাকশন দেয়া আছে যে তুমি কি করবা, প্রতি মাসের 5 তারিখে কি করবা, আমার অ্যাকাউন্ট থেকে বাড়ি ভাড়া কি করবা, বাড়ি আমার নামে ট্রান্সফার করবা, কিন্তু কোনো কারণে আমি এটা কি করি নাই, রেকর্ড করি নাই, তার মানে এটা আমাকে কি করতে হবে, ক্যাশ বুকে রেকর্ড করতে হবে না, ক্যাশ বুকে রেকর্ড করতে হবে। আচ্ছা এটা একটা एग्जांपल। অথবা আমার যে এফডিআর করা আছে, এফডিআর এর যে ইন্টারেস্টটা, মানে এফডিআর এর এগেইনস্টে যে ইন্টারেস্টটা অ্যাক্রু হবে, ইন্টারেস্টটা ইনকাট হবে, আমি বলছি যে এই ইন্টারেস্টটা কি করতে আমার কারেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে, আমি বলছি এই ইন্টারেস্টটা কি করতে কারেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে, তার মানে এটাও কি স্ট্যান্ডিং অর্ডার না, এটাও স্ট্যান্ডিং অর্ডার। এখন কারেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে কিন্তু আমি এটা কি করি নাই, রেকর্ড করি নাই। রাবি বুঝা গেছে? জি ভাইয়া। এখানে একটা টার্মিনোলজি ইউজ করছে কি স্ট্যান্ডিং অর্ডার, স্ট্যান্ডিং অর্ডার অত ইম্পর্টেন্ট না, স্ট্যান্ডিং অর্ডার। আচ্ছা পেমেন্ট মেড ইনটু দ্য ব্যাংক অ্যাকাউন্ট অর ফ্রম ব্যাংক অ্যাকাউন্ট বাই ওয়ে অফ স্ট্যান্ডিং অর্ডার। আচ্ছা ডিভিডেন্ড বাই ইন্টারেস্ট রিসিভড, ডিভিডেন্ড বাই ইন্টারেস্ট রিসিভড on investment held by the business paid direct into the bank account but not yet entered in the cash book.
কোন যদি লিস্টেড কোম্পানি শেয়ারে আমার যদি ইনভেস্টমেন্ট থাকে, তাহলে এই যে লিস্টেড কোম্পানি শেয়ার থেকে যে ডিভিডেন্ড পাবো, এই ডিভিডেন্ডটা কি করবে, লিস্টেড কোম্পানি কি করবে, আমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করবে না? লিস্টেড কোম্পানি কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করবে। বা আমি কোনো কি করছি, ধরেন যে কোনো বন্ড বা ডিবেঞ্চার পারচেজ করছি, তার মানে এই বন্ড বা ডিবেঞ্চারের ইন্টারেস্টটা আমি কোথায় পাবো, আমার ব্যাংক অ্যাকাউন্টে পাবো না, আমার ব্যাংক অ্যাকাউন্টে পাবো। আচ্ছা, তার মানে এই জিনিসগুলো কিন্তু কি আমি ব্যাংক স্টেটমেন্ট যদি আমার হাতে না আসে, এর ব্যাংক স্টেটমেন্ট না আসার আগ পর্যন্ত কিন্তু আমি এটা কি করতে পারবো না, এন্ট্রি পাস করতে পারবো না। আচ্ছা, এরপর বলছে ব্যাংক ইন্টারেস্ট এন্ড ব্যাংক চার্জ নট ইয়েট এন্টার্ড ইন দ্য ক্যাশ বুক। ব্যাংক ইন্টারেস্ট এন্ড ব্যাংক চার্জ এটা কি করে নাই, ক্যাশ বুকে এন্টার হয় নাই। আচ্ছা, আর ইরর্স ইন দ্য ক্যাশ বুক দ্যাট নিড টু বি কারেক্টেড। দেখেন তাহলে আমরা ক্যাশ বুকে কি কি অ্যাডজাস্টমেন্ট দিচ্ছি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। স্ট্যান্ডিং অর্ডারে অ্যাডজাস্টমেন্ট দিচ্ছি, স্ট্যান্ডিং অর্ডার। এরপরে অ্যাডজাস্টমেন্ট দিচ্ছি কি ডিভিডেন্ড এন্ড ইন্টারেস্ট রিসিপ্টের অ্যাডজাস্টমেন্ট দিচ্ছি, যে আমি কি করছি যে আমার ব্যাংক অ্যাকাউন্টে কি হয়েছে, ডিভিডেন্ড বা ইন্টারেস্ট ইনকাম ক্রেডিট করা হয়েছে, কিন্তু এটা আমি স্টেটমেন্ট না পাওয়া পর্যন্ত কি এই অ্যামাউন্টটা আমি কি দেখতে পাই না। তাহলে এটা আমাকে কি করতে হবে, ক্যাশ বুকে রেকর্ড করতে হবে না, ক্যাশ বুকে রেকর্ড করতে হবে। এরপরে ব্যাংক ইন্টারেস্ট এন্ড ব্যাংক চার্জ, ব্যাংক ইন্টারেস্ট এন্ড ব্যাংক চার্জ, ব্যাংক কি করছে আমার কাছ থেকে একটা অ্যামাউন্ট কেটে নিচ্ছে না, কেটে নিচ্ছে, কিন্তু এই অ্যামাউন্টটা কি ক্যাশ বুকে রেকর্ড করা হয়েছে, রেকর্ড করা হয় না। তাহলে এটা আমাকে কি করতে হবে, ক্যাশ বুকে রেকর্ড করতে হবে। ইরর্স ইন দ্য ক্যাশ বুক, ক্যাশ বুকে যদি ইরর্স থাকে, তাহলে আমরা কি করি যে ক্যাশ বুকে এই চার ধরনের অ্যাডজাস্টমেন্ট দিয়ে। আচ্ছা, এরপরে কি বলছে যে আইটেমস রিকনসাইলিং দ্য কারেক্টেড ক্যাশ বুক ব্যালেন্স টু দ্য স্টেটমেন্ট। এটা স্টেটমেন্টে আমরা কি কি অ্যাডজাস্টমেন্ট করি। আচ্ছা, এখানে দেখেন দুইটা বলছে, চেকস ড্রন বাই দ্য বিজনেস এন্ড ক্রেডিট ইন দ্য ক্যাশ বুক হুইচ হ্যাভ নট ইয়েট বিন প্রেজেন্টেড টু দ্য ব্যাংক। আচ্ছা, একটা বলছে আনপ্রেজেন্টেড চেক। আনপ্রেজেন্টেড চেক, আনপ্রেজেন্টেড চেকটা কি, যে আমি সাপ্লাইকে কোনো চেক ইস্যু করছি কিন্তু সাপ্লাইয়ের চেকটা কি করে নাই, সাপ্লাইকে যখন চেক ইস্যু করি তখন আমার কি হয়, আমার ক্যাশ বুক থেকে আমি মাইনাস করে ফেলি না, ক্যাশ বুক থেকে তো আমি কমায় দেখাই, কিন্তু সাপ্লায়ার যদি এটা ব্যাংকে যদি প্রেজেন্ট না করে, তাহলে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কি মাইনাস হবে, হবে না। এই জন্য ব্যাংক রিকনসিলিয়েশন করার ক্ষেত্রে কি, যে আমরা যখন ব্যাংক রিকনসিলিয়েশন করব তখন আমাকে কি করতে হবে, আনপ্রেজেন্টেড চেকটা কি করতে হবে, লেস করতে হবে। আমি যখন ব্যাংক রিকনসিলিয়েশন করব তখন আনপ্রেজেন্টেড চেকটা আমাকে কি করতে হবে, লেস করতে হবে। আচ্ছা, এরপরে কি বলছে দেখেন, চেক রিসিভড বাই দ্য বিজনেস। আচ্ছা, এটা আনক্লিয়ার লসমেন্ট। আচ্ছা, আনক্লিয়ার লসমেন্ট, আনক্লিয়ার লসমেন্ট কি, ফর এক্সাম্পল কোন কাস্টমার আমাকে একটা কি করছে, চেক দিছে, মানে এট দ্য এন্ড অফ মান্থ, মাস শেষে চেক দিছে, এবং এই চেকটা দিছে কি যে আপনার লাঞ্চের পরে। এখন ব্যাংকের একটা নিয়ম আছে যে 11টার মধ্যে যদি কোনো চেক যদি পায়, এরকম 11টার মধ্যে যদি কোনো চেক পায়, তাহলে ওই চেকটা ওরা ওই দিনই ক্লিয়ার করে, ওই চেকটা ওরা কি করে ওই দিনই কি করে ক্লিয়ার করে ফেলে। কিন্তু এরপরে যদি পায় তাহলে এই চেকটা ক্লিয়ার হইতে ধরেন যে নেক্সট ডে বা আরো 2-3 দিন টাইম লাগে। আর যদি গভট হলিডে পড়ে তার মানে কি, যে শুক্র শনিবারের আগে কি হবে না, এই চেকটা আর কি হবে না, ক্লিয়ার হবে না। তাহলে এই ধরনের সিচুয়েশনে কি, যে আমি কাস্টমারের কাছ থেকে টাকা পাইছি কিন্তু চেকটা আমি ডিলে করে দেওয়ার কারণে কি, ধরেন যে 30 তারিখে দিছি কিন্তু চেকটা আমার কি হয় নাই, আমার ওই মাসে অ্যাকাউন্টে আসে নাই, তখন এটাকে বলে আনক্লিয়ার লসমেন্ট। ক্লিয়ার কিনা আনক্লিয়ার লসমেন্টটা। বা অনেক সময় অ্যামাউন্ট যদি বড় হয়, এই চেকটা ক্লিয়ার হইতে 2-3 দিন টাইম লাগে, এই 2-3 দিনের আগে কি হবে না, কাস্টমারের যে চেকটা, এই চেকটা কিন্তু আপনার অ্যাকাউন্টে রিফ্লেকশন হবে না। ঠিক আছে, এটাকে বলে আনক্লিয়ার লসমেন্ট। আচ্ছা, এখানে আমরা কি লিখছি দেখেন, যে আনপ্রেজেন্টেড চেক, আনক্লিয়ার লসমেন্ট। আর একটা জিনিস হলো কি ইরোর, এটা হলো কি ইরোরও হইতে পারে, ইরোরটা আমি এখানে লিখি না, এটা আপনি ইরোরও লিখে নিন। ইরোর মেড বাই ব্যাংক, ইরোর মেড বাই ব্যাংক, যে ব্যাংকের দ্বারাও কি হইতে পারে, ভুল হইতে পারে। ইরোর মেড বাই ব্যাংক, তার মানে ব্যাংকের মাধ্যমে কি হইতে পারে, ভুল হইতে পারে। আচ্ছা, কারেক্টেড ক্যাশ বুক ব্যালেন্স ইজ দ্য ব্যালেন্স দ্যাট ইজ শোন ইন দ্য স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। আমরা কারেক্টেড ক্যাশ বুক ব্যালেন্সটা কি করব, ফিনান্সিয়াল পজিশনে শো করব। আমার ব্যাংক স্টেটমেন্টে যে ব্যালেন্স আছে এই ব্যালেন্স কিন্তু আমি শো করব না, আমি শো করব কোনটা, কারেক্টেড ক্যাশ বুক ব্যালেন্স। আচ্ছা, এইটুকু ক্লিয়ার কিনা, এই পয়েন্টটা কিন্তু ম্যাথের জন্য খুব ইম্পর্টেন্ট, যে আমি ক্যাশ বুকের সাথে কোন কোন আইটেমগুলো অ্যাডজাস্ট করব, আর ব্যাংক স্টেটমেন্টের সাথে কোন কোন আইটেমগুলো আমি অ্যাডজাস্ট করব, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা,
আমরা একটা ম্যাথ দেখি তাহলে ক্লিয়ার হবেন। আচ্ছা, এই কোম্পানিজ ব্যাংক স্টেটমেন্ট শোজ 715 টাকা ডাইরেক্ট ডেবিট। কোম্পানি ব্যাংক স্টেটমেন্ট 715 টাকা ডাইরেক্ট ডেবিট। আচ্ছা, কোম্পানি ব্যাংক স্টেটমেন্ট কি বলছে? 715 টাকা ডাইরেক্ট ডেবিট এন্ড 353 টাকা ইনভেস্টমেন্ট ইনকাম। 353 টাকা কি ইনভেস্টমেন্ট ইনকাম, 350 টাকা হলো ইনভেস্টমেন্ট ইনকাম। আচ্ছা, এটা বলতেছে দেখেন নট রেকর্ডেড ইন দ্য ক্যাশ বুক। এটা কি হয় না, ক্যাশ বুকে কি হয় না, রেকর্ড হয় না। আচ্ছা, ডাইরেক্ট ডেবিট মানে কি? স্ট্যান্ডিং অর্ডার। এই ডাইরেক্ট ডেবিট বলতে কি বোঝাচ্ছে? স্ট্যান্ডিং অর্ডার। আচ্ছা, ব্যাংকে কোনো একটা ইনস্ট্রাকশন দেওয়া আসলো যে তুমি কি করবা, এই পরিমাণ টাকা মিস্টার এক্স কি করবা, দিয়ে দিবা, কিন্তু এটা আপনি কি করেন নাই, ক্যাশ বুকে রেকর্ড করেন নাই। দেখেন এই কোম্পানিজ ব্যাংক স্টেটমেন্ট শোজ 715 টাকা ডাইরেক্ট ডেবিট এন্ড 353 টাকা ইনভেস্টমেন্ট ইনকাম নট রেকর্ডেড ইন দ্য ক্যাশ বুক। এটা কি করা হয় না, ক্যাশ বুকে রেকর্ড করা হয় নাই। দ্য ব্যাংক স্টেটমেন্ট ডাজ নট শো এ কাস্টমার চেক। আর ব্যাংক স্টেটমেন্টে কি আছে? 875 টাকা ইন্টার ইন দ্য ক্যাশ বুক অন দ্য লাস্ট ডে অফ দ্য অ্যাকাউন্টিং। দেখেন ডাজ নট শো আ কাস্টমার চেক। আমরা কাস্টমারের কাছ থেকে কি পাইছি? ইয়ার এন্ডিং এ একটা টাকা পাইছি, তাই না? আচ্ছা, the last day of the accounting period if the cash book showed a credit balance 610 টাকা, what balance appears in the bank statement? যে আমার ব্যাংক স্টেটমেন্টে কত ব্যালেন্স থাকবে? আচ্ছা, আমরা যদি এই ম্যাথটা আমার ফরম্যাট অনুযায়ী করি তাহলে একটু খেয়াল করেন। এই ম্যাথটা আপনি একটু করে নেন। হ্যাঁ, একটা ম্যাথ করলে পরে দেখবেন যে বুঝতে পারবেন। আমি এটা এখানে করে দিচ্ছি। হ্যাঁ স্যার, তন্ময় বলছিলাম। স্যার, আপনি বলেছিলেন যে একটা ফরম্যাট আছে আপনার সুন্দর, আমাকে আগে বলেছিলেন যেটা। হ্যাঁ, এই যে এই ফরম্যাটে আমি করে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা স্যার, ওকে। মানে আপনার যে উপরে যে চারটে অ্যাডজাস্টমেন্ট না, এই চারটে অ্যাডজাস্টমেন্ট মাইন্ডে রাখতে হবে। ঠিক আছে, এটা মনে রাখলে পরে দেখবেন। আচ্ছা, ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক কত দেয়া আছে? $610 টাকা। 610 ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক 610। এখন আমাকে ম্যাথ করে বুঝতে হবে যে কোন আইটেমটা কোথায় ই হবে। দেখেন এই কোম্পানিজ ব্যাংক স্টেটমেন্ট শোজ 715 টাকা ডাইরেক্ট ডেবিট। 715 টাকা ডাইরেক্ট ডেবিট। ব্যাংকের ডেবিট মানে কি? আমার খরচ। ব্যাংক স্টেটমেন্টে ডেবিট ব্যালেন্স মানে কি? আমার খরচ। আর ক্রেডিট ব্যালেন্স মানে কি? আমার জমা, তাই না? তাহলে 715 টাকা ডাইরেক্ট ডেবিট। আচ্ছা, এটা কিন্তু ক্রেডিট ব্যালেন্স ছিল, তার মানে কি এটা মাইনাস ফিগার, তাই না? এটা মাইনাস ফিগার না? মাইনাস ফিগার। আচ্ছা, এন্ড 353 টাকা ইনভেস্টমেন্ট ইনকাম নট রেকর্ডেড ইন দ্য ক্যাশ বুক। তার মানে উপরে এই দুইটা এন্ট্রি কোথায় যাবে বলেন তো? ক্যাশ বুকে যাবে। ক্যাশ বুকে যাবে। আচ্ছা, ব্যাংক স্টেটমেন্ট ডাজ নট শো কাস্টমার চেক ফর 875 টাকা। ব্যাংক স্টেটমেন্টে কি আমার 875 টাকা কি করা হয় নাই, শো করা হয় না ইন্টার ইন দ্য ক্যাশ বুক অন দ্য লাস্ট ডে। তার মানে এই 875 টাকা অ্যাডজাস্টমেন্টটা কোথায় হবে? ব্যাংক রিকনসিলিয়েশনে বা ব্যাংক স্টেটমেন্টে। আচ্ছা, তাহলে আমরা দেখেন ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক লেস ডাইরেক্ট ডেবিট। ডাইরেক্ট ডেবিটের আরেকটা নাম কি? স্ট্যান্ডিং অর্ডার। লেস ডাইরেক্ট ডেবিট কত? $715। আচ্ছা, অ্যাড ইনভেস্টমেন্ট ইনকাম। ইনভেস্টমেন্ট ইনকাম কত? 353। দেখেন কত আছে। এটাকে বলবো কারেক্টেড ক্যাশ বুক ব্যালেন্স। হ্যাঁ, কারেক্টেড ক্যাশ বুক ব্যালেন্স কত আসবে আমার কারেক্টেড ক্যাশ বুক ব্যালেন্স? $972 নেগেটিভ না? 972 টাকা। ক্লিয়ার কিনা দেখেন এই পদটা।
আমরা এখন ব্যাংক রিকনসিলিয়েশন করব। ব্যাংক রিকনসিলিয়েশনে দেখেন ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট, এটা প্র্যাকটিক্যাল কাজ করতে হলে এটা আমার থাকবে, কিন্তু এই ম্যাথে বলছে যে আপনার ব্যাংক স্টেটমেন্টে ব্যালেন্স কত ছিল, এই যে জিনিসটা আমাকে বের করতে বলছে। এর সাথে আমি অ্যাড করব কি আনক্লিয়ার লসমেন্ট, আনক্লিয়ার লসমেন্ট। দেখেন লেস করব কি, এটা কিন্তু আমি ফর্মেটে দিয়ে দিচ্ছি আনপ্রেজেন্টেড চেক, আনপ্রেজেন্টেড চেক। অর্থাৎ সাপ্লায়ারকে যদি কোনো চেক ইস্যু করে থাকে, সাপ্লায়ার যদি কোনো কিছু পেমেন্ট না করে থাকে, তাহলে এটা আমাকে কি করতে হবে, বা ব্যাংকে যদি প্রেজেন্ট না করে থাকে তাহলে এটা আমাকে কি করতে হবে, লেস করতে হবে। এর সাথে অ্যাড বা লেস করব কি ইরোড, ইরোড কার মেড বাই ব্যাংক। আচ্ছা এটা করলে পরে আমি যেটা পাবো ব্যালেন্স অ্যাজ পার কারেক্টেড ক্যাশ বুক, ব্যালেন্স অ্যাজ পার কারেক্টেড ক্যাশ বুক। দেখেন তো আমার ব্যালেন্স অ্যাজ পার কারেক্টেড ক্যাশ বুক কত আছে, 972 টাকা, তাই না? 972 টাকা। আচ্ছা এই ম্যাথে কি ছিল, শুধু আনক্লিয়ার লসমেন্ট ছিল না, আর কিছু ছিল এই ম্যাথে? এই ম্যাথে কিন্তু আর কিছু নাই, আনপ্রেজেন্টেড চেক না, ইউরো নাই, তাই না? আনক্লিয়ার লসমেন্ট কত, কাস্টমার চেক কত 875 না, 875। আচ্ছা কি বলছে এই ম্যাথটা, বলছে কি যে হোয়াট ব্যালেন্স অ্যাপিয়ারস ইন দা ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্টে ব্যালেন্স কত হবে, কত হবে বলেন তো ব্যাংক স্টেটমেন্টে? স্যার 1847 নেগেটিভ। এটা আপনাকে কত বলছেন, 60 টাকা না? আপনি দেখেন এটা কিন্তু পজিটিভ ফিগার, এটা নেগেটিভ ফিগার, তার মানে 60 টাকা হইলে কিন্তু হয়, হয় না কিন্তু। এটা কিন্তু আপনি এভাবে ক্যালকুলেশন করে দেখতে পারেন, মানে উপরে এমন একটা ফিগার হবে যে ফিগার থেকে 875 টাকা বাদ দিলে 972 নেগেটিভ হবে, বুঝতে পারছেন? উপরে এমন একটা ফিগার হবে যে ফিগার থেকে 872 টাকা বাদ দিলে নিচে কি হবে, 972 নেগেটিভ হবে। তার মানে উপরের ফিগারটাও কি ডেফিনেটলি কি নেগেটিভ, উপরের ফিগারটাও কি নেগেটিভ না? দেখেন 1847 নেগেটিভ। এই ম্যাথটা ক্লিয়ার হয়েছেন কিনা তার মানে বুঝতে পারছেন? কারো কোনো কোয়ারি থাকলে বলেন, তাহলে আমি বলে দিচ্ছি। কারণ এই ম্যাথটার ফর্মেটই এরকম যে আমি কিন্তু ব্যাংক রিকনসিলিয়েশনের পুরো ফর্মেটটা দিয়েছি, ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট, এর সাথে আমরা অ্যাড করব আনক্লিয়ার লসমেন্ট, লেস করব আনপ্রেজেন্টেড চেক, অ্যাড বা লেস করব ইউরো। ঠিক আছে, ইউরোর আমরা কি করব, অ্যাড করব অথবা লেস করব ইউরো। তাহলে আমি কি পাবো, ব্যালেন্স অ্যাজ পার কারেক্টেড ক্যাশ বুক। তাহলে আমি কি পাবো, কারেক্টেড ক্যাশ বুক ব্যালেন্স পাবো। কোয়ারি আছে কিনা এই ম্যাথে দেখেন। বুঝতে পারছেন এই ম্যাথটা? টপিক বুঝা গেছে? জি স্যার। আচ্ছা তাহলে আমরা আরেকটা ম্যাথ দেখি। এই ম্যাথটা তো দেখেন, এই ম্যাথটা আপনারা লিখে নেন, এইভাবে লিখে নেন, দেখবেন যে আমি এখানে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে করছি তো, এটা 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 একটা ফরম্যাট। এই ফরম্যাটে দেখবেন যে আমরা অন্য অন্য ম্যাথ গুলো দাঁড় করাবো। আমি যেটা তাহলে মুছে ফেললাম। আচ্ছা এই ম্যাথটা ভালো একটা ম্যাথ, এখানে আরেকটা বড় একটা ম্যাথ আছে, এটা একটা বড় একটা ম্যাথ আছে। দেখেন the following is a summary of cash book। দেখেন তো এই ম্যাথের রিকোয়ারমেন্ট কি চেয়েছে, show the adjustment required in the cash book। আমরা অ্যাডজাস্টমেন্ট চাইছি in the cash book, prepare bank reconciliation statement as of 31st October, যে আমাকে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে বলছে। আচ্ছা
তার মানে কি আমাকে কারেন্টেড ক্যাশ বুক ব্যালেন্স কারেন্টেড ক্যাশ বুক করতে বলছে, আর এটা কি করতে বলছে, ব্যাংক রিকনসিলিয়েশন করতে বলছে। আচ্ছা, following is a summary of the cash book as presented by the George Limited for the month of October. আচ্ছা, রিসিপ্ট 1469, ব্যালেন্স বিডি, ব্যালেন্স সিডি, পেমেন্ট এত। আচ্ছা, ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক কত দেয়া আছে বলেন তো এখান থেকে, ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। আমরা কারেন্টেড ক্যাশ বুক ব্যালেন্স কি করতেছি, একটা পিরিয়ড এন্ড না, জি হ্যাঁ 554 মানে 554 টাকা। আমি এই ফিগার নিয়ে কিন্তু কাজ করব, ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক বলতে আমি এই ফিগার নিয়ে কাজ করব, কারণ আমরা তো একটা পিরিয়ড এন্ডে করতেছি, তাই না? আমরা তো একটা পিরিয়ড এন্ডে করতেছি না, পিরিয়ড এন্ডে করতেছি। তার মানে আমি কোন পিরিয়ড কোনটা নিয়ে কাজ করব, এই 554 টাকা নিয়ে কাজ করব। তাহলে ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক কত দেয়া আছে, 554 টাকা। এই পর্যন্ত ক্লিয়ার। বিডি নিয়ে কাজ করব না, বিডি নিয়ে আমি কি করব না, কাজ করব না, কারণ আমরা তো পিরিয়ড এন্ডের কি করতেছি, পিরিয়ড এন্ড নিয়ে কাজ করতেছি না, পিরিয়ড এন্ড নিয়ে কাজ করতেছি। অল রিসিপ্ট আর ব্যাংক এন্ড অল পেমেন্টস আর মেড বাই চেক। আপনার যত ট্রানজাকশন আছে এই ট্রানজাকশন গুলো কি করা হয়, ব্যাংকের মাধ্যমে করা হয়, রিসিপ্ট এন্ড পেমেন্ট। অন ইনভেস্টিগেশন ইউ ডিসকভার ব্যাংক চার্জ 136 টাকা entered on the bank statement have not entered in the cash book. আচ্ছা, এক নাম্বার পয়েন্টটা অ্যাডজাস্টমেন্ট কার সাথে হবে বলেন তো? এখানে কিন্তু আপনাদের কিন্তু পার্টিসিপেট করতে হবে। দেখেন, ব্যাংক চার্জ 136 টাকা entered on the bank statement have not entered in the cash book, যে এটা ক্যাশ বুকে কি হয় না, ইন হয় না। তার মানে এই 136 টাকার অ্যাডজাস্টমেন্টটা কোথায় হবে, ক্যাশ বুকে না রাব্বি? জি ভাইয়া। তাহলে আমি এখানে সি লিখে রাখি, মার্ক করে করতে পারি। তাহলে আমি এখানে কি লিখে রাখলাম, সি। সি মানে ক্যাশ বুক। আচ্ছা, চেক ডন অ্যামাউন্ট টু টাকা 267 had not been presented to the bank। এটা কি করা হয় না, ব্যাংকে প্রেজেন্ট করা হয় না। এটাকে আমরা কি বলি এক কথায়, 267 টাকা। আপনারা আনমিউট করে রাখেন কেউ একজন, তাই হবে আনপ্রেজেন্টেড চেক। হ্যাঁ, তাহলে আনপ্রেজেন্টেড চেকের অ্যাডজাস্টমেন্টটা কোথায় হবে ফারুক? ব্যাংক রিকনসিলিয়েশন। হ্যাঁ, ব্যাংক রিকনসিলিয়েশন। তার মানে বি লেখা রাখি। এই পর্যন্ত ক্লিয়ার কিনা দেখেন, আমি বি লেখা রাখলাম। আচ্ছা, চেক রিসিপ্ট টোটালিং 762 টাকা had been entered into the cash book and paid into the bank but had not been credited by the bank until 3 November। আমরা অক্টোবর পর্যন্ত করতে বলতেছে, 31 অক্টোবর পর্যন্ত করতে বলছে। দেখেন, চেক রিসিপ্ট টোটালিং টাকা 762 টাকা আপনি কি করছেন, চেক রিসিপ্ট করছেন, had been entered into the cash book, এটা ক্যাশ বুকে কি হয়েছে, entered হয়েছে, and paid into the bank, এবং এটা ব্যাংকে কি হয়েছে, paid into the bank but had not been credited by the bank, কিন্তু এটা কি করা হয় না, ব্যাংকের দ্বারা ক্রেডিট করা হয় না until 3 নভেম্বর। 3 নভেম্বর পর্যন্ত এটা কি করা হয় না, ব্যাংকের দ্বারা ক্রেডিট করা হয় না। কি এটা কি বলেন তো? হ্যাঁ ফারুক বলেন। হ্যাঁ, আনক্লিয়ার লজমেন্ট। আর আনক্লিয়ার লজমেন্টে আমরা কি করি, ব্যাংক স্টেটমেন্টের সাথে কি করি, আনক্লিয়ার লজমেন্ট অ্যাডজাস্ট করি, যোগ করি। আর আনপ্রেজেন্টেড চেক আমরা কি করি, লেস করি, তাই না? তাহলে এই দুটো হলো কি ব্যাংকের সাথে অ্যাডজাস্ট হবে। বুঝা গেছে? এই পর্যন্ত ক্লিয়ার কিনা দেখেন। A check for 22 টাকা for Sundays had been entered in the cash book as a receipt instead of a payment। আচ্ছা, 22 টাকা চেক for Sundays had been entered in the cash book as a receipt instead of payment। এটা ক্যাশ বুকে ঠিক করতে হবে। আপনি কি করছেন, 22 টাকা পেমেন্ট করছেন, ঠিক আছে, কিন্তু এটা আপনি কি করছেন খেয়াল করে দেখেন তো, রিসিভ করে দেখাইছে ইনস্টেড অফ পেমেন্ট। পেমেন্ট দেখেন না, পেমেন্ট কে এটা 44 দেখাইলে হয়ে যাবে। হ্যাঁ, পেমেন্ট 44 মানে আমাকে কি করতে হবে, ডাবল বাদ দিতে হবে, তাই না? ডাবল বাদ দিতে হবে। তার মানে এটারও অ্যাডজাস্টমেন্ট কোথায় হবে, ক্যাশ বুক। আপনারা কিন্তু এরকম মার্ক করে করে করতে পারেন। দেখেন কম্পারেটিভলি ইজি না, মার্ক করে করে যদি করি। স্যার মার্ক করে করলে কোশ্চেনে মার্ক থাকলে তো আবার ইয়ে করে আর কি, এখন ইদানিং তো নাকি কোশ্চেনে কোনো দাগ দেওয়া যাবে না। না, আপনি পেন্সিল দিয়ে মার্ক করে মুছে দিবেন, শেষ। কলম দিয়ে তো করতে পারবেন না রফিক, কলম দিয়ে করতে পারবেন না, পেন্সিল দিয়ে করতে পারেন। আমরা বাইরের কান্ট্রি পরীক্ষাগুলো দিচ্ছি না, পরীক্ষা তো আমরা মার্ক করি, মার্ক না করলে না আপনি দ্রুত করতে পারবেন না, বুঝতে পারছেন? কারণ আপনি একটা পড়বেন, একটা ভুলে যাবে।
আর এটার আরেকটা ওয়ে কি, যে এটার একটা ওয়ে হলো কি যে আপনার ক্যাশ বুক এক পেজে করতে পারেন, ব্যাংক রিকনসিলিয়েশনটা আর এক পেজে করতে পারেন যদি এই প্রবলেমটা হয়। কিন্তু কিছু কিছু ম্যাথ আপনাকে মার্ক করে করতেই হবে। যেমন আপনি যখন এফএসটা ফিনান্সিয়াল স্টেটমেন্টে ম্যাথ করবেন না, ফিনান্সিয়াল স্টেটমেন্টে ম্যাথে কিন্তু আপনাকে মার্ক করে করে করতে হবে, আদারওয়াইজ এফএস এর ম্যাথ আপনি শর্ট টাইমে দাঁড় করাইতে পারবেন না ফিনান্সিয়াল স্টেটমেন্টে ম্যাথ। জি স্যার মার্ক করে করব। এক্ষেত্রে কিন্তু আপনাকে পেন্সিল ইউজ করতে হবে, মানে যে যে ইনস্ট্রাকশনগুলো আপনাকে ঠিকমতো ফলো করতে হবে। মানে আপনাকে কলম দ্বারা মার্ক করতে পারবেন না, আপনাকে মার্ক করতে হবে পেন্সিল দ্বারা। এ চেক রিসিপ্ট ফ্রম কে জোন্স কত টাকা 80। দেখেন আমি ফ্রম কে জোন্স এর কাছ থেকে রিসিভ করছি, তার মানে কে জন কে বলেন তো? ও কি কাস্টমার না সাপ্লায়ার? কে জন সাপ্লায়ার ভাইয়া। সাপ্লায়ার কেন? কাস্টমার। কাস্টমার। এ যদি টু থাকতো চেক রিসিভ ফ্রম কে জোন রিসিভ করছেন, তার মানে ইজিলি তো বোঝা যাচ্ছে এটা কাস্টমার। কত টাকা 80 had been returned by the bank, রিটার্ন করছে ব্যাংকে তারা, and mark no funds available, no adjustment has been made in the cash book, কোনো অ্যাডজাস্টমেন্ট হয় না। এটাকে আমরা কি বলি? ডিসঅনার চেক বলি না? ডিসঅনার চেক বলি না? আমি যখন কাস্টমার কাছ থেকে টাকা পাই তখন আমি এন্ট্রি কি পাস করি? ক্যাশ ডেবিট রিসিভেবল ক্রেডিট। এখন ব্যাংক আমাকে চেকটা ফেরত দিছে, তার মানে আমি কি করব? রিভার্স জার্নাল দিব না? রিভার্স জার্নাল দিব, তাই না? কি রিভার্স কি জার্নাল দিব? রিসিভেবল ডেবিট ক্যাশ ক্রেডিট। বুঝা গেছে কিনা? জি ভাইয়া। আচ্ছা না বুঝলি বলে না। আচ্ছা 2টা মিনিট টাইম, এমএন বাবুকে নিয়ে যাও। আচ্ছা এরপর দেখেন, a standing order for a business trades installment of টাকা 151 October had not been entered in cash book. Standing order for a business trade ইনস্টলমেন্ট, তার মানে বোঝা যাচ্ছে কি খরচ, খরচ না? বিজনেস ট্রেড ইনস্টলমেন্ট অফ টাকা 150 1 অক্টোবর had not been entered in the cash book, তার মানে এটা কি হবে? ক্যাশ বুক থেকে কি হবে? স্ট্যান্ডিং অর্ডারটা মাইনাস হবে, তাই না? এটা ক্যাশ বুক থেকে মাইনাস হবে, তাই না? সি, এটাও ক্যাশ বুক সি। অল ডিভিডেন্ড রিসিভড আর ক্রেডিটেড ডিরেক্টলি টু দ্য ব্যাংক অ্যাকাউন্ট, ডিভিডেন্ড রিসিভড এটা ব্যাংক অ্যাকাউন্ট। ডিউরিং অক্টোবর অ্যামাউন্ট টোটালি 62 were credited by the bank but no entries made in the cash book, কিন্তু কোন এন্ট্রি কি করা হয় নাই? ক্যাশ বুকে রেকর্ড করা হয় নাই। তার মানে ডিভিডেন্ড ইনকামটা আমি কি করব? ক্যাশ বুকে কি করব? রেকর্ড করব। তার মানে এটাও আমি সি দিয়ে রাখলাম, এটাও আমি সি দিয়ে রাখলাম। আচ্ছা কোনো পয়েন্ট যদি না বোঝা যায় তাহলে বলেন, আমি বলে দিচ্ছি। নিয়ে যাও নিয়ে যাও পড়াচ্ছি তো। বাবা ভালো বাবা। আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার সবাই? আচ্ছা এরপর দেখেন, এ চেক ডন ফর টাকা 66 ফর স্টেশনারি হ্যাড বিন ইনকারেক্টলি এন্টার্ড ইন দ্য ক্যাশ বুক এট টাকা 6। 66 টাকা আপনি ড্রন করছেন, কিন্তু ক্যাশ বুক থেকে আপনি মাইনাস করছেন কত? 60 টাকা না? তার মানে এখানে আরো 6 টাকা কি হবে? লেস হবে, তাই না? এখানে আরো 6 টাকা কি হবে? লেস হবে। তার মানে এটাও ক্যাশ বুক, এটাও আপনার কি ক্যাশ বুক? হ্যাঁ আচ্ছা, ব্যালেন্স ফরওয়ার্ড ইন দ্য ক্যাশ বুক শুড হ্যাভ বিন 711 9 টাকা 761। আচ্ছা এইখানে কি প্রবলেমটা হলো? ওই যে উপরে 761 ব্যালেন্স বিডি আছে, এটা হবে আচ্ছা 700। এটা কত হইতো? 711 হইতো। জি ভাইয়া। তার মানে বিডি যদি কম হয় তার মানে আমার কি হবে বলেন তো? এটা বেশি হবে। না, বিডি যদি কম হয় তাহলে আমার কি হবে? ও আচ্ছা আচ্ছা, ওই যে সিডিও তো দ্রব্য। কম হবে, সিডিও কম হ্যাঁ, হবে না? জি, ব্যালেন্স জি, বিডি জি। যদি কম হয় তাহলে সিডিও কম হবে। তার মানে দেখেন আমার ব্যালেন্স ফরওয়ার্ড ইন দ্য ক্যাশ বুক শুড হ্যাভ বিন 711, কিন্তু আমি শো করছি কত? 761, বেশি শো করছি না রাব্বি? জি ভাইয়া, জি বেশি শো তার মানে করছে। আমাকে কি করতে হবে? লেস করতে হবে না? গ্যাপটা লেস করতে হবে। দেখেন আমি ঠিক বললাম কিনা? জি ভাইয়া। লেস করতে হবে। তার মানে এটাও ক্যাশ বুক। আপনি তাহলে একটু খেয়াল করে দেখেন তো আমরা ক্যাশ বুকে কোন কোন অ্যাডজাস্টমেন্ট গুলো দিচ্ছি।
প্রথমটা দিচ্ছি 2 আর 3 হলো ব্যাংক 4 নাম্বারটা কি ক্যাশ 5 নাম্বারটাও ক্যাশ এই প্রত্যেকটা কি ক্যাশ বুকে এন্ট্রি দিচ্ছে আমরা যদি এই ম্যাথটা সলভ করি তাহলে দেখেন ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক কত উপরে ক্যাশ বুক লিখে নিয়ে না ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক as per cash book balance as per cash book কত আমার 554 আচ্ছা এর সাথে আমি কি করব আচ্ছা আমি একটা একটা করে দেখেন ব্যাংক চার্জ অফ টাকা এটা আগে পরে কিন্তু কোনো সমস্যা নাই অ্যাসোসিয়েটেড ইন্টার ইন দ্য ব্যাংক স্টেটমেন্ট হ্যাভ নট বিন ইন্টার ইন দ্য ক্যাশ বুক কারণ ব্যাংক চার্জ আমি কি করব লেস করব না লেস ব্যাংক চার্জ 136 টাকা আমি কি করব লেস করব আচ্ছা এরপরে কি আছে এই চেক ফর টাকা 22 এটা কি হইছে আমি রিসিপ্ট হিসেবে দেখাইছি দেখানোর কথা কি পেমেন্ট হিসেবে কিন্তু আমি ভুলবশত কি রিসিপ্ট হিসেবে দেখাইছি না তার লেস এটা ইরর না ইরর কত হবে 22 * 2 ওরা না বুঝলে কিন্তু বললেন হ্যাঁ কেউ না বুঝলে বলেন 22 * 2 তার মানে 44 হলো কি হবে লেস হবে এরপরে দেখেন তো কি আছে আমি একটা চেক পাইছিলাম আমি কি কার কাছ থেকে কে জনের কাছ থেকে কিন্তু এই চেকটা কি হয়েছে ডিসঅনার হয়েছে তাহলে ডিসঅনার চেক হলে কি আমরা রিভার্স জার্নাল দিই না রিসিভেবল ডেবিট ক্যাশ ক্রেডিট তাহলে লেস ডিসঅনার চেক টাকা লেস ডিসঅনার চেক 80 টাকা এরপরে কি আছে স্ট্যান্ডিং অর্ডার ছিল ওই যে দিয়ে দিতে হবে সবটা লেসই হচ্ছে দেখি লেস স্ট্যান্ডিং অর্ডার লেস স্ট্যান্ডিং অর্ডার কত আমার 150 টাকা আচ্ছা ভালো দেখেন এরপরে কি বলছিল a check drawn for 60 টাকা for registration has been incorrectly entered in the cash book 60 টাকা তার মানে আরো কি হবে 6 টাকা বাদ হবে না yes you এরপরটা কি ছিল ব্যালেন্স বট ফর ইন দ্য ক্যাশ বুক শুড হ্যাভ বিন 711 নট 761 তার মানে কি আমার ক্যাশ বুকের ব্যালেন্স কি হবে কম হবে কম আচ্ছা ক্যাশ বুকের ব্যালেন্সটা কি আমার কি ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স বলুন তো দেখি ক্রেডিট ব্যালেন্স স্যার ক্রেডিট ব্যালেন্স তাই না তাহলে এটা তো মাইনাস হবে তাই না কি স্যার ওটাই ভাব মাইনাস হবে আচ্ছা তাহলে এটা কি হবে অ্যাড হবে বুঝতে পারছেন যদি ডেবিট ব্যালেন্স হতো তাহলে লেস হতো এটা অ্যাড হবে কেন অ্যাড হবে বলেন তো দেখি কারণ যেটা আমার ক্রেডিট ব্যালেন্স তার মানে কি কম না কম তো 461 মাইনাস 411 দেখ 461 মাইনাস 411 কত আছে 50 টাকা পাবো কি ব্যালেন্স as per credited cash book balance as per credited cash book
কারেক্টেড এমএতে কারোর কোনো সমস্যা আছে কিনা এই পর্যন্ত দেখেন নয়শো 20 আছে আচ্ছা এমএতে কারোর কোনো সমস্যা আছে কিনা আর বুঝা গেছে পারো জি ভাই বলুন প্রবলেম নাই না না প্রবলেম নেই তাহলে আমরা ব্যাংক রিকনসিলিয়েশন করি ব্যাংক রিকনসিলিয়েশন আচ্ছা ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট এটা আমার দেয়া আছে ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট নাই কিন্তু এমএতে আমার ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট নাই ঠিক আছে এমএতে কিন্তু নাই আমরা অ্যাড করব কি আনক্লিয়ার লসমেন্ট লেস করব আনপ্রেজেন্টেড চেক দেখেন তাহলে ব্যাংক রিকনসিলিয়েশনের সাথে আমরা কি করতেছি একটা আনক্লিয়ার লসমেন্ট কি করতেছি অ্যাড করতেছি আনপ্রেজেন্টেড চেক কি করি লেস করি আর যদি কোনো ইরর টিরর থাকে না তাহলে আমরা ইরর অ্যাড করি অথবা লেস করি ব্যাংক রিকনসিলিয়েশনের কিন্তু আর কোনো কিছু নাই তাহলে ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্টের সাথে আমি কি করি আনক্লিয়ার লসমেন্ট কি করি অ্যাড করি আনপ্রেজেন্টেড চেক আমি কি করি লেস করি এবং ইরর আমি কি করি অ্যাড বা লেস করি এগুলো করলে আমি কি পাবো ব্যালেন্স এটা জাস্ট কারেক্টেড ক্যাশ বুক ব্যালেন্স হ্যাঁ এটা ব্যালেন্স অ্যাজ পার কারেক্টেড ক্যাশ বুক না কারেক্টেড ক্যাশ বুক ব্যালেন্স স্যার এই কথাটা একটু আরেকটু আসতে মানে একটু আমরা লিখে রাখি নাকি যে ব্যাংক রিকনসিলিয়েশনে কি কি আসবে এটা না হ্যাঁ লিখে রাখতে পারেন ব্যাংক রিকনসিলিয়েশনে কিন্তু আমরা কি করি এটা ম্যাথটা তুললে পারে আপনার মনে থাকবে আমি এখানে একটা আইটেম লিখে দিই অ্যাড বাই লেস জিরো অ্যাড বা লেস জিরো আমরা জিরো অনেক সময় অ্যাডও করি লেসও করি এটা ডিপেন্ড করবে সিচুয়েশনের উপর আমি কি পাবো ব্যালেন্স অ্যাজ পার কারেক্টেড ক্যাশ বুক আচ্ছা একটা জিনিস খেয়াল করেন এটা যদি আমরা এখানে দেখি দেখেন চেক ড্রন অ্যামাউন্টের টাকা 267 had not been presented to the bank for payment তার মানে আনপ্রেজেন্টেড চেক কত 267 টাকা হলো আনপ্রেজেন্টেড চেক তাই না আমার আনপ্রেজেন্টেড চেক কত 267 আর চেক রিসিভ টোটালিং 762 had been entered into the bank cash book and paid into the bank but not been credited by the bank কিন্তু এটা কি করা হয় না ব্যাংকের সাথে কি করা হয় না ক্রেডিট করা হয় না আচ্ছা তাহলে এটা কি বলেন তো এটা হলো আনক্লিয়ার লসমেন্ট হলো 762 আর আনপ্রেজেন্টেড চেক কত 267 আনপ্রেজেন্টেড চেক গুলো 267 এই আনপ্রেজেন্টেড চেকটা কি নেগেটিভ আচ্ছা ব্যালেন্স অ্যাজ পার কারেক্টেড ক্যাশ বুক কত 920 ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট কি দেয়া আছে এই ম্যাথে দেয়া নাই তাই না ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট দেয়া নাই তাহলে ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট কত হবে 762 থেকে আমি যদি 267 মাইনাস করি তাহলে থাকে কত 495 তার মানে উপরে এমন একটা ফিগার হইতে হবে যেখান থেকে 495 টাকা বাদ দিলে 920 হয় উপরে এমন একটা ফিগার হইতে হবে যেখান থেকে 495 টাকা বাদ দিলে এটা আমি প্লাস মাইনাস করে আমার আসছে কত 495 ঠিক আছে ব্যালেন্স অ্যাজ পার কারেন্টেড ক্যাশ বুক কত 920 তাহলে ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট কত হবে
তার মানে উপরে এমন একটা ফিগার হইতে হবে যেখান থেকে 495 টাকা মাইনাস করলে কি হবে, 920 হবে। ভাইয়া 1415 মেবি। হ্যাঁ 1415, এটা কি হবে, নেগেটিভ ব্যালেন্স। আমি লিখলাম না 1415 রাব্বি, এখন আপনি আবার ক্রপ চেক করে দেখবেন। জি ভাইয়া। আমি এখানে যদি ফিগার একটা লিখি, এটা কিন্তু আমি ক্রপ চেক করে দেখবো যে 1415 নেগেটিভ। এখন আপনি ক্যালকুলেশন করে দেখেন যে 920 আসে কিনা। যদি 920 আসে তার মানে কি 1415 লেখাটা কি আছে, ঠিক আছে, ক্লিয়ার কিনা দেখেন। এই ম্যাথে কি আর কারো কোনো প্রবলেম আছে কিনা, বা কোনো কিছু বুঝেন না এই ম্যাথটায়? আর এই ফরম্যাটে যদি ব্যাংক রিকনসিলিয়েশন করে আসতে পারেন না, আপনি যদি কোনো জায়গায় ভুলও হয় বা যদি না মিলে, টিচার কিন্তু আপনাকে মার্কস দিবে। বুঝতে পারছেন, টিচার কিন্তু আপনাকে মার্কস দিবে। মানে এক্সামে তো ম্যাথ মিলাইতে হয় না, এক্সামে আপনাকে করে আসতে হয়, করে আসতে হয়, করে আসলে কিন্তু আপনি পার্শিয়াল মার্কস পাবেন। পরীক্ষা হলে কোনো একটা এন্ট্রি ভুল হতেই পারে, মানে আমার তো এখানে অনেকগুলো আইটেম আছে, তাই না, অনেকগুলো আইটেমের মধ্যে কোনো একটা আইটেম ভুল হইতে পারে, তো ভুল হলে তো আপনার ম্যাথ মিলবে না, মিলবে, মিলবে না, ঠিক আছে। কিন্তু ওই দেখেন ওই একটা আইটেমের ভুলের জন্য টিচার হয়তো 1 থেকে 2 মার্কস কাটবে। মানে যদি 10 মার্কস থাকে তাহলে 1 থেকে 2 মার্কস কাটবে, আর বাকি মার্কস আপনাকে দিয়ে দিবে। এই ম্যাথে আর কারো কোনো কোয়ারি আছে কিনা এই ম্যাথ নিয়ে? কারো কোনো কোয়ারি আছে এই ম্যাথ নিয়ে? আমি তাহলে মুছে দিলাম, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, আমাদের ব্যাংক রিকনসিলিয়েশনের ম্যাথ কি সবসময় এইরকমই কোয়েশ্চেন থাকবে তাই না, এই স্ট্রাকচারে? এরকমই থাকে বুঝছেন, এই ম্যাথ যে ম্যাথটা করলাম এই ম্যাথটা কিন্তু এত সহজ না, জি জি মানে জি ভাইয়া। কঠিন আছে কিন্তু, হ্যাঁ, এত সহজ না। জি। হয়তো আমি আমি আলোচনা করার কারণে আপনার ইজি মনে হয়েছে। এটা এটা কিন্তু এক্সাম স্ট্যান্ডার্ড ম্যাথ, যে ম্যাথটা আমরা আলোচনা করলাম এটা এক্সাম স্ট্যান্ডার্ড ম্যাথ। হ্যাঁ এরকমই থাকবে রাব্বি, এই ধরনের ম্যাথ থাকবে। আমি আপনাদের আরেকটা বড় ম্যাথ দেখাবো, যে আরেকটা বড় ম্যাথ দেখাবো যে ওই ধরনের ম্যাথও থাকতে পারে। স্যার ম্যাথে যদি বলে যে হচ্ছে হলো ব্যালেন্স এস পার ব্যাংক স্টেটমেন্ট ইজ ক্রেডিট ব্যালেন্স অফ 1415, তাহলে কি স্যার ওই 1415টা নেগেটিভ না পজিটিভ হবে স্যার, মানে ব্যাংক? আচ্ছা দেখেন, আমি 1415 লিখছি না। আচ্ছা এখন 1415 যদি মাইনাস হয় তাহলে দেখেন মিলে কিনা দেখেন। 1415 নেগেটিভ, 1415 থেকে 762 বাদ দেন, মিলে যাবে তো তৌফিক? মানে স্যার বলতেছি ব্যাংক স্টেটমেন্টে 1415 নেগেটিভ, মানে ব্যাংক স্টেটমেন্ট এটা তো ডেবিট ব্যালেন্স তাহলে। হ্যাঁ এটা ডেবিট ব্যালেন্স, জি জি এটা ডেবিট পরীক্ষার ব্যালেন্স। কোশ্চেনে যদি ম্যাথে লেখা থাকে যে ব্যাংক স্টেটমেন্ট হ্যাজ এ ক্রেডিট ব্যালেন্স অফ এত, তার মানে ওটা পজিটিভ হবে স্যার, ব্যাংক স্টেটমেন্ট। পজিটিভ হবে, জি জি পজিটিভ হবে। আচ্ছা এই ম্যাথ ক্লিয়ার, আমি বুঝতে পারছি। আমরা অন্য ম্যাথে চলে যাই, হ্যাঁ। আচ্ছা এই রেজোলিউশনটা আমার দেয়া আছে নিচে দেখ। আচ্ছা এখানে আমাদের কোথাও ভুল হয়েছে নাকি? ও আমরা একটা অ্যামাউন্ট নিই নাই, 62টা কনসিডারেশনে নিয়ে আসি না, যে ডিভিডেন্ড পাইছে না, ডিভিডেন্ডটাকে কনসিডারেশন নিয়ে আসি না, এই জন্য অ্যামাউন্টটা মিলে না, ঠিক আছে। ডিভিডেন্ড যেটা 62 টাকা আমরা কনসিডারেশনে নিয়ে আসি না, এই ডিভিডেন্ড রিসিভ টোটালিং ডিউরিং দ্য ইয়ার 62 টাকা, এটা আমরা কনসিডারেশনে ভুলে নিয়ে আসি না, তাই না, 62 নিয়ে আসি না। আচ্ছা এটার সলিউশনটা এই শীটে দেয়া আছে, আপনারা দেখে নিতে পারে, বলছি না, আমি তো বুঝিয়ে দিলাম। আচ্ছা আমাদের ম্যানুয়ালের ম্যাথ আছে, আপনাদের কাছে তো ম্যানুয়াল আছে তাই না সবার কাছে? জি ভাইয়া, ম্যানুয়াল আছে। আপনি ম্যানুয়ালে দেখেন।
এটা দেখেন 142 পেজে যে ম্যাথটা আছে না, এটা পরীক্ষায় কিন্তু অনেকবার আসছে। আপনার ফিগার টিগার চেঞ্জ দিয়ে এটা মনে হয় 5-6 বার চলে আসছে। যে কয়বার পরীক্ষা হয়েছে এর মধ্যে 5-6 বার চলে আসছে এই ম্যাথটা। পাইছেন ওয়ার্ক এক্সাম্পল 142 পেজে ব্যাংক রিকনসিলিয়েশন 2 পাইছেন সবাই 142 পেজ। আচ্ছা দেখেন। জি স্যার। আচ্ছা যার কাছে বই নাই সেও শুনুন দেখেন কি বলতেছে। আচ্ছা এটা কি বলতে বলছে, ব্যাংক রিকনসিলিয়েশন করতে বলছে। ধরেন রিকোয়ারমেন্ট হলো প্রিপেয়ার ব্যাংক রিকনসিলিয়েশন। ব্যাংক রিকনসিলিয়েশন করতে হলে আমার কি লাগবে বলেন তো দেখি। আমাকে যদি বলে যে প্রিপেয়ার ব্যাংক রিকনসিলিয়েশন, তাহলে আমাকে কি লাগবে? কারেক্টেড ক্যাশ বুক ব্যালেন্স লাগবে না? ব্যালেন্স অ্যাজ পার কারেক্টেড ক্যাশ বুক। আমার কিন্তু কারেক্টেড ক্যাশ বুক ব্যালেন্স লাগবে, ঠিক আছে। আপনাকে জাস্ট পরীক্ষায় যদি ব্যাংক রিকনসিলিয়েশন প্রিপেয়ার করতে বলে সেক্ষেত্রে কিন্তু আমাকে কারেক্টেড ক্যাশ বুক ব্যালেন্স বের করতে হবে বা আমার কারেক্টেড ক্যাশ বুক ব্যালেন্স লাগবে, ঠিক আছে। আদারওয়াইজ আপনি কিভাবে বুঝবেন যে আমার ব্যাংক রিকনসিলিয়েশনটা ঠিক আছে কিনা? আচ্ছা দেখেন on checking the দেখেন at this year end 30 June 2020 Cook cash book showed that he had an overdraft 300 টাকা on his current account at the bank. Cook cash book showed that he had an overdraft of 300 টাকা on his current account. তার মানে ক্যাশ বুকে কত আছে? 300 টাকা কি আছে? ওভারড্রাফট। তার মানে ক্যাশ বুকে কি 300 টাকা নেগেটিভ, তাই না? নেগেটিভ আছে। আচ্ছা a bank statement as of 30 June shows that Cook has an overdraft of 35 টাকা, কিন্তু ব্যাংক স্টেটমেন্টে ওভারড্রাফট আছে কত? 35। মানে ব্যাংক স্টেটমেন্টেও আপনি কি আছে? নেগেটিভ আছে। হ্যাঁ ব্যাংক স্টেটমেন্টেও কি আছে? নেগেটিভ। ক্যাশ বুকে 300 টাকা নেগেটিভ, ব্যাংক স্টেটমেন্টে কি 35 টাকা কি নেগেটিভ। আচ্ছা এরপরে দেখেন চেক ড্রন অ্যামাউন্টিং টাকা 500 have been entered in the cash book but not yet been presented. Check drawn amounting to টাকা 500 had been entered in the cash book but not yet been presented. তার মানে কি এটা? ব্যাংক রিকনসিলিয়েশন ব্যাংকে আসবে। এটা আনপ্রেজেন্টেড চেক। আনপ্রেজেন্টেড চেক। জি। বই আছে না সবার কাছে? আপনাদের সবার কাছে? জি 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 ভাই। তাহলে বই দেখে বলেন। তোমার বই আছে তো, তাই না? জি জি জি। আচ্ছা তাহলে আনপ্রেজেন্টেড চেক আমরা কি করি? লেস করি। ব্যাংক রিকনসিলিয়েশন করার ক্ষেত্রে আমরা আনপ্রেজেন্টেড চেক কি করি? লেস করি, তাই না? লেস আনপ্রেজেন্টেড চেক। আচ্ছা এরপরে কি বলছে? চেক রিসিভ অ্যামাউন্টিং টাকা 400 চেক রিসিভ অ্যামাউন্টিং টাকা 400 হ্যাভ বিন এন্টার্ড ইন দ্য ক্যাশ বুক। এটা ক্যাশ বুকে এন্টার হইছে বাট নট ইয়েট বিন ক্রেডিটেড বাই দ্য ব্যাংক, কিন্তু ব্যাংক কি করে না? এটা ক্রেডিট করে নাই। চেক রিসিভ অ্যামাউন্টিং টাকা 400, তার মানে বোঝা যাচ্ছে কি আনক্লিয়ার লসমেন্ট। আনক্লিয়ার লসমেন্ট না? আনক্লিয়ার লসমেন্টটা কি হয়? আমরা ব্যাংক রিকনসিলিয়েশনে কি করি? অ্যাড করি না? ব্যাংক রিকনসিলিয়েশন কিন্তু আমরা আনক্লিয়ার লসমেন্টটা কি করি? অ্যাড করি। তার মানে এটাও বি লেখা রাখি। আপনি একটু মার্ক করে রাখেন। তাহলে এই নাম্বারটা বি, বি নাম্বারটাও কি বি। দেখেন আমি কিন্তু মার্ক করে রাখছি, যদি দেখা যায় দেখেন মার্ক করে রাখছি। মার্ক দেখা যাচ্ছে না? আমি কিন্তু বইগুলোতে মার্ক করে রাখছি। মার্ক করলে কি ম্যাথটা দ্রুত দাঁড় করানো যায়, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখেন on instruction from Cook, সি নাম্বারটা বলতেছে on instruction from Cook on 30 June 2010 আচ্ছা আরেকটা কাজ করতে পারেন কি, যে আপনারা ওই যে আমি যে আপনাদের একটা ওয়ে বলছিলাম না, যে আপনি একটা পেজে ক্যাশ বুক করতে পারেন, আরেকটা পেজে কি করতে পারেন? ব্যাংক রিকনসিলিয়েশন করতে পারেন। এভাবেও কিন্তু আপনি ম্যাথটা সলভ করতে পারেন, বুঝতে পারছেন? এইভাবে আপনি কি করতে পারবেন? ম্যাথটা সলভ করতে পারেন কিন্তু। আচ্ছা দেখেন one instruction from Cook on 30 June 2020 the bank has transferred 60 টাকা, মানে ব্যাংক কি করছে? 60 টাকা ট্রান্সফার করছে ইন্টারেস্ট রিসিভ on his সেভিং অ্যাকাউন্ট টু হিজ কারেন্ট অ্যাকাউন্ট। মানে 60 টাকা কি করছে? যে আপনার সেভিং অ্যাকাউন্ট থেকে কারেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করছে। সেভিং অ্যাকাউন্ট বলতে কি? যে আপনি এফডিআর বোঝাচ্ছে। আর কারেন্ট অ্যাকাউন্ট হলো কি? যে আমরা যে ব্যাংক রিকনসিলিয়েশনটা করি এটা কোনটা? বেসড অন কারেন্ট অ্যাকাউন্টের উপরে বেস করে আমরা কি করি? ব্যাংক রিকনসিলিয়েশন করি। ব্যাংক রিকনসিলিয়েশন করি কিসের উপরে বেস করে? বেসড অন কারেন্ট অ্যাকাউন্টের উপরে বেস করে। আচ্ছা বাট it only recorded the transfer on 5th July 2010, কিন্তু এটা রেকর্ড হয়েছে কবে? 5th July 2010। আমরা জুনে করতেছি,
This amount was credited in the cash book on 30 June 2020. আচ্ছা আমি ইন্টারেস্ট পাইলে কি হয় বলেন তো? আমার ক্যাশ বুকে যোগ হবে না? আমি যদি ইন্টারেস্ট ইনকাম পাই, ইন্টারেস্ট ইনকাম হয়, তাহলে আমার ক্যাশ বুকে কি হবে? যোগ হবে। কিন্তু এখানে ক্যাশ বুকে যোগ না করে কি করা হয়েছে? ক্যাশ বুকে মাইনাস করে লেস করা হয়েছে। ক্যাশ বুকে যোগ না করে কি করা হয়েছে? ক্যাশ বুকে কি করা হয়েছে? লেস করা হয়েছে। তার মানে আমাকে কি করতে হবে? ক্যাশ বুকে ডাবল যোগ করতে হবে। ক্যাশ বুকে আমাকে কি করতে হবে? ডাবল যোগ করতে হবে। আচ্ছা এই ম্যাথটা যদি আমরা করি, দেখেন আমরা এইখানেই করি, এটা আমরা নাম দিই ব্যাংক রিকনসিলিয়েশন। ব্যাংক রিকনসিলিয়েশন এটা ওয়ার্ক এক্সাম্পল না, এটা ম্যানুয়ালে আমাদের কি ওয়ার্ক এক্সাম্পল। আমি একটা একটা করে পড়ে যাই, একটা একটা করে বুঝাই দেয়, যেটা আমাদের জন্য মনে হয় ভালো হবে এক্সাম্পল। আমরা ফার্স্টে কি করব? ক্যাশ বুক করব না? ক্যাশ বুক, আচ্ছা এটা কিন্তু কোন একটা পার্টিকুলার ডেটে ক্যাশ বুক করি, ঠিক আছে? কোন একটা পার্টিকুলার ডেটে আমরা ক্যাশ বুক নিয়ে আলোচনা করতেছি এজ এটা। আচ্ছা তাহলে ক্যাশ বুকে ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক কত আছে আমার? ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক দেখা যাচ্ছে তো, তাই না? জি ভাইয়া দেখা যাচ্ছে। আমি ঘর করে নিলাম, আরো সুবিধা, ঘর আমি ডিলিট করে দিব, ঠিক আছে? তাহলে ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক আছে, ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক আমার কত আছে? 300 টাকা নেগেটিভ না? 300 টাকা নেগেটিভ, তাহলে 300 টাকা নেগেটিভ লিখে ফেললাম। আচ্ছা আমরা এখানে ব্যাংক রিকনসিলিয়েশন লিখে এখানেও তাহলে আমরা একটা ঘর করি। এটা কিন্তু আপনি দুইটা পেজে করতে পারেন, মানে আমি যে বই বলছি এটা আপনি দুইটা পেজে করতে পারেন, ঠিক আছে? ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট আমার কত আছে? এই ম্যাথটা কিন্তু পরীক্ষায় 5-6 বার আসছে। আমরা যে ম্যাথটা নিয়ে আলোচনা করতেছি এই ম্যাথটা পরীক্ষায় 5-6 বার আসছে। এটা তো 30 টাকা নেগেটিভ আছে, তাই না? ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট 30 টাকা নেগেটিভ। আচ্ছা ফার্স্ট আমাদের কি ছিল দেখেন তো, was a check drawn amounting 500 had not been entered in the cash book but had not been yet presented। তার মানে আনপ্রেজেন্টেড চেক না? আনপ্রেজেন্টেড চেক। আমরা আনপ্রেজেন্টেড চেক কি করি? লেস করি না? লেস, তাই না? তো লেস আনপ্রেজেন্টেড চেক। কত? 500, ঠিক আছে? আচ্ছা এরপরে কি ছিল? চেক রিসিভড অ্যামাউন্টিং টাকা 400 had been entered in the cash book but had not been credited by the bank। কিন্তু এটা কি করা হয় নাই? ব্যাংকের দ্বারা কি করা হয় নাই? ক্রেডিট করা হয় নাই। তার মানে কি আনক্লিয়ার লসমেন্ট, আনক্লিয়ার লসমেন্ট। আর আনক্লিয়ার লসমেন্ট আমরা কি করি? অ্যাড করি না? অ্যাড আনক্লিয়ার লসমেন্ট, আনক্লিয়ার লসমেন্ট। আনক্লিয়ার লসমেন্ট অ্যাড করি কত? 400। আচ্ছা এরপরে কি বলছিল দেখেন সি নাম্বারটা, অন ইনস্ট্রাকশন ফ্রম কুক অন 30 জুন 2010 দ্য ব্যাংক হ্যাড ট্রান্সফার 60 টাকা। ব্যাংক কি করছে? 60 টাকা ট্রান্সফার করছে। ইন্টারেস্ট রিসিভ ওয়ান হিজ সেভিং অ্যাকাউন্ট টু হিজ কারেন্ট অ্যাকাউন্ট। সেভিং অ্যাকাউন্ট থেকে কারেন্ট অ্যাকাউন্টে কি করছে? ট্রান্সফার করছে। আচ্ছা বাট ইট অনলি রেকর্ডেড দ্য ট্রান্সফার অন 5 জুলাই 2020। কিন্তু এটা ব্যাংক রেকর্ড করছে কবে? 5 জুলাই 2020 তে। তার মানে ব্যাংক যেদিন ট্রান্সফার করছে ওই দিন যদি রেকর্ড করতো তাহলে আমার কি ব্যাংক অ্যাকাউন্টে কি আরো 50 টাকা বেশি থাকতো না? মানে 60 টাকা বেশি থাকতো না ব্যাংক অ্যাকাউন্টে? ব্যাংক অ্যাকাউন্টে আমার এটা কি থাকতো? 60 টাকা বেশি থাকতো। আচ্ছা দিস অ্যামাউন্ট ওয়াজ ক্রেডিটেড ইন দ্য ক্যাশ বুক।
এই অ্যামাউন্টটা কি করাইছে ক্যাশ বুকে ক্রেডিট করাইছে। আমরা যদি ইন্টারেস্ট পাই তাহলে আমাদের কি হয় ক্যাশ বুকে যোগ হয়, কিন্তু ক্যাশ বুকে কি করছে ক্রেডিট করছে না, ক্রেডিট করছে বাদ দিছে। তার মানে যোগ হবে কত, যোগ হবে কোনে কত ডাবল যোগ হবে। আচ্ছা তাহলে আমি কি করব ব্যাংক স্টেটমেন্টে অ্যাড করব, অ্যাড ট্রান্সফার ফ্রম সেভিং টু ট্রান্সফার ফ্রম সেভিং অ্যাকাউন্ট টু কারেন্ট অ্যাকাউন্ট, তাই না? কারেন্ট অ্যাকাউন্ট। তাহলে আমি এটা কি করব যোগ করব। আচ্ছা কত 60 টাকা। আচ্ছা আর এখানেও কি হবে অ্যাড ইউরোর, এটা ইউরোর না, কত হবে 60 × 2, 60 × 2, তার মানে আমার কত 120 টাকা 120। ক্লিয়ার কি না এই পর্যন্ত? দেখেন সি নাম্বারটা তো আমার বুঝা গেছে। জি জি বুঝতেছি। আচ্ছা এরপরে দেখেন ব্যাংক চার্জ 35 টাকা শোন ইন দ্য ব্যাংক স্টেটমেন্ট হ্যাড নট বিন এন্টার্ড ইন দ্য ক্যাশ বুক। ব্যাংক চার্জ কি, ব্যাংক চার্জ হলো কি আমরা যখন ব্যাংক স্টেটমেন্ট পাই না তখনই তো আমরা কি করি ক্যাশ বুক থেকে মাইনাস করে। কি বলছে ব্যাংক চার্জ 35 টাকা শোন ইন দ্য ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্টে ব্যাংক চার্জ 35 টাকা শো করা আছে, হ্যাড নট বিন এন্টার্ড ইন দ্য ক্যাশ বুক, ক্যাশ বুক থেকে কি করা হয় নাই, ক্যাশ বুকে এটা এন্টার করা হয় না। তার মানে ব্যাংক চার্জ কি হবে লেস কি, লেস ব্যাংক চার্জ। আপনি যদি এই ফরম্যাটটা ফলো করেন না আপনারা দেখবেন যে ইটস ওকে, ঠিক আছে লেস ব্যাংক চার্জ। তাহলে আমি 35 টাকা ব্যাংক চার্জ লেস করলাম। আচ্ছা এরপরে দেখেন the payment side of the cash book has been undercast by 10 টাকা। ক্যাশ বুকে পেমেন্ট সাইড কি করা হয়েছে আন্ডারকাস্ট করা হয়েছে। ধরেন আমি 110 টাকা পেমেন্ট করছি কিন্তু পেমেন্ট শো করছি কত 100 টাকা, এটাই তো আন্ডারকাস্ট তাই না? আমি পেমেন্ট করছি 110 টাকা কিন্তু পেমেন্ট শো করছি কত 100 টাকা, তার মানে আরো আমাকে 10 টাকা কি করতে হবে লেস করতে হবে না? লেস অ্যামাউন্ট অফ আন্ডারকাস্ট। এটা আরেকটু বলেন এটা আমি বলি ধরেন আমি পেমেন্ট করছি 110 টাকা কিন্তু ক্যাশ বুক থেকে বাদ দিছি কত 100 টাকা, ক্যাশ বুক থেকে বাদ দেওয়ার কথা 110 টাকা কিন্তু বাদ দিছি কত 100 টাকা, তার মানে আমি কি করছি আন্ডারকাস্ট করছি না? আন্ডারকাস্ট মানে কি কম দেখানো। ধরেন আমার কাছে 1000 টাকা আছে, আমি আপনাকে 110 টাকা পেমেন্ট করছি, টাকার কথা কত 890, কিন্তু আমি বাদ দিছি কত 100 টাকা, তার মানে আমি কি করছি আন্ডারকাস্ট করছি, কম শো করছি, কম বাদ দিছি, বুঝতে পারছেন? তার মানে এখন কি করতে হবে আমাকে, কি করতে হবে বাকি টাকা বাদ দিতে হবে না? তার মানে ক্লিয়ার কি না? না ক্লিয়ার হলে আবার বলেন তাহলে আবার রিপিট করবো। ঠিক আছে না আপনারা যদি কেউ না বুঝেন তাহলে আবার বলেন আমি আবার রিপিট করবো। আন্ডারকাস্ট মানে কি কম, ওভারকাস্ট মানে কি বেশি। ওভারকাস্ট আন্ডারকাস্ট মানে কি আমি কম শো করছি, ওভারকাস্ট মানে কি আমি বেশি শো করছি। আচ্ছা এটা কিন্তু বলে দিছে পেমেন্ট সাইডে আপনি আন্ডারকাস্ট করছেন, তার মানে পেমেন্ট করছেন 110 টাকা কিন্তু বাদ দিচ্ছেন 100 টাকা, তার মানে আরো 10 টাকা বাদ দিতে হবে। এরপরে বলছে the dividend received 200 টাকা had been paid directly into the bank account not entered in the cash book। ডিভিডেন্ড আপনি 200 টাকা রিসিভ করছেন, এটা কি হয়েছে ক্যাশ বুক এই ব্যাংক স্টেটমেন্টে শো করছে কিন্তু কি ক্যাশ বুকে শো করা হয় না। তো অ্যাড হবে স্যার ডিভিডেন্ড অ্যাড ডিভিডেন্ড ইনকাম কত টাকা 200। এমএনটা কিন্তু 5-6 বার আসছে, মানে জাস্ট ফিগার গুলো ঘুরিয়ে দেয়, মানে বুঝতে পারছেন? তার মানে কত ইম্পর্টেন্ট এই ম্যাটার তাই না? আচ্ছা এরপর জি আর এইচ দেখি। আচ্ছা এ চেক ফর 50 টাকা ফ্রম সুনীল। আচ্ছা এ চেক ফ্রম 50 টাকা ফ্রম সুনীল,
আমি সুনীলের কাছ থেকে চেক ফ্রম সুনীল, তাহলে সুনীল কে বলেন তো? ফ্রম যদি থাকে তার মানে বুঝতে হবে সুনীল হলো কাস্টমার। হোয়াট কি ইউজ করেছে? ফ্রম ইউজ করেছে না, তার মানে বুঝতে হবে কি যে সুনীল হলো কাস্টমার। আচ্ছা, এ চেক ফর 50 টাকা ফ্রম সুনীল ওয়াজ রেকর্ডেড এন্ড ব্যাক অন 24 জুন, দিস ওয়াজ রিটার্ন আনপেইড অন 30 জুন। এটা কি করা হয়েছে? আনপেইড করে 30 জুন এন্ড দেন শোন অ্যাজ ডেবিট অন দ্য ব্যাংক স্টেটমেন্ট। আচ্ছা আবার বলি, এ চেক ফর 50 টাকা ফ্রম সুনীল ওয়াজ রেকর্ডেড এন্ড ব্যাংক অন 24 জুন। আমি যদি কাস্টমার কাছ থেকে চেক পাই তখন আমি জানাল দিই কি ক্যাশ ডেবিট রিসিভেবল ক্রেডিট, এই তো জানাল দিই তাই না, ক্যাশ ডেবিট রিসিভেবল ক্রেডিট। আচ্ছা এন্ড ব্যাংক অন 24 জুন, 24 জুন এটা কি করা হয়েছে? ব্যাংক করা হয়েছে, ব্যাংকে জমা দেওয়া হয়েছে। দিস ওয়াজ রিটার্ন আনপেইড অন 30 জুন, এটা রিটার্ন দিছে, ব্যাংক আপনার টাকাটা ফেরত দিছে। দিস আর রিটার্ন আনপেইড অন 30 জুন এন্ড দেন শোন এজ এ ডেবিট অন দ্য ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংকিং প্রথমে কি করছিল? ক্রেডিট করছিল, পরে আবার কি করে দিছে? ব্যাংক ডেবিট করে দিছে। নো এন্ট্রি হ্যাজ বিন মেড ইন দ্য ক্যাশ বুক ফর দ্য আনপেইড চেক। আনপেইড চেকের জন্য কি করা হয় নাই? ক্যাশ বুকে কোনো এন্ট্রি দেওয়া হয় না। তাহলে আমাকে কি করতে হবে? আনপেইড চেকের জন্য এন্ট্রি পাস করতে হবে না? লেটস ডিসঅনার চেক। এটা তো ডিসঅনার করছে না, ব্যাংক তো ধরেন যে ফেরত দিয়ে দিছে। ডিসঅনার চেক কত? 50 টাকা। ক্লিয়ার কিনা দেখেন। বুঝতে পারছেন? স্যার ব্যাংক যেহেতু ডেবিট করে ফেলছে সেহেতু ব্যাংক সাইডে কিছু হবে না, কিন্তু ক্যাশ বুকে যেহেতু আনপেইড আছে সেই কারণে স্যার ক্যাশ বুক থেকে বাদ দিলাম। হ্যাঁ বাদ দিতে হবে, কারণ এটা ডিসঅনার চেক না, ডিসঅনার চেক, ডিসঅনার চেক। লাস্ট ওয়ানটা দেখেন, এই ম্যাথের লাস্ট ওয়ানটা সবচেয়ে কঠিন। না আচ্ছা তারপরে দেখেন একটু আলোচনা করলে দেখেন, এ চেক ইস্যু টু জন, এ চেক ইস্যু টু জন, তার মানে জন হলো কি? সাপ্লায়ার, তাই না? টু আছে তার মানে সাপ্লায়ার। আচ্ছা ফর 25 টাকা এ চেক ইস্যু টু জন, 25 টাকা ওয়াজ রিপ্লেসড, 25 টাকা ওয়াজ রিপ্লেসড when it was more than 6 month old। যখন এটা কি হয়েছে? মোর দেন 6 মান্থ ওল্ড হয়েছে। আমাদের কিন্তু নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টে বলা আছে যে একটা চেকের ম্যাচুরিটি পিরিয়ড কত দিন? 6 মান্থ। মানে আপনাকে আমি একটা চেক ইস্যু করছি, এই চেকের টাকা যদি 6 মান্থের মধ্যে যদি আপনি না তুলেন তাহলে এই চেকটা আপনি কি হয়ে যাবে? আউট অফ ডেট। এই চেকটা কিন্তু আপনার কি হয়ে যাবে? আউট অফ ডেট হয়ে যাবে, তাই না? এটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট একটা কি এই জিনিসটা বলা আছে। A check issued to John for 25 টাকা was replaced when it was more than 6 months old। যখন এটা কি হয়েছে? more than 6 months old হয়েছে, at which time it has become out of date। আচ্ছা a check issued to John for 25 টাকা was replaced। রিপ্লেস মানে বুঝতেছেন যে আমি জনকে 25 টাকার একটা চেক দিছিলাম, ঠিক আছে? এই চেকটা কি হয়ে গেছে? আউট অফ ডেট হয়ে গেছে, এই জন্য জনকে আবার কি করছি? আর একটা চেক দিছি। তার মানে জনকে আমি কয়টা চেক ইস্যু করছি? দুইটা। ক্লিয়ার কিনা দেখ, a check issued to John for 25 টাকা was replaced when it was more than 6 months old। যখন এটা 6 মাসের বেশি হয়ে গেছে। আচ্ছা at which time it has become out of date। যখন এটা কি হয়ে গেছে? আউট অফ ডেট হয়ে গেছিল, and the bank would have refused to pay it। এবং ব্যাংক কি করছে? রিফিউজ করছে, ওই যে 6 মাসের বেশি হয়ে গেছিল। it was entered again in the cash book। এটা ক্যাশ বুকে কি হয়েছে? এন্টার হয়েছে। no other entry being made। no other entry being made বলতে বোঝাচ্ছে কি যে আপনি তো দুইটা চেক দিবেন, যখন চেক ইস্যু করছেন তখন আপনি কি এন্ট্রি পাস করছেন? সাপ্লায়ারকে যখন চেক দিবেন তখন আপনি এন্ট্রি দিবেন কি? পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট, পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। কিন্তু যে চেকটা আউট অফ ডেট হয়ে গেছে এটার জন্য কিন্তু কোনো এন্ট্রি দেন নাই,
যে চেকটা আউট অফ ডেট হয়ে গেছে এটার জন্য কি করেন নাই, কোনো এন্ট্রি প্রদান করেন নাই, তাহলে ওটার জন্য আমাকে এন্ট্রি দিতে হবে না? আউট অফ ডেট চেকের জন্য আমি কি এন্ট্রি দিব? পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। আমরা যখন সাপ্লায়ারকে চেক পে করি তখন আমরা জার্নাল দিই কি, সরি, ক্যাশ ডেবিট পেয়েবল ক্রেডিট। আচ্ছা এটা আমি একটু লিখে দিই, ফর আউট অফ ডেট। জার্নাল ইন্ডিয়া আমরা কি করব, ক্যাশ ডেবিট করব। তার মানে আমি রিভার্স জার্নাল দিয়ে দিব। আমি যখন সাপ্লায়ারকে কোনো চেক ইস্যু করি তখন আমরা জার্নাল দিই কি নরমালি পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট, তাই না? এখন যেহেতু সাপ্লায়ার এই চেকটা কি করতে পারে নাই, উইথড্র করতে পারে নাই, বা সাপ্লায়ার চেকটা কি করতে পারে নাই, ড্র করতে পারে নাই, সেহেতু আমাকে কি করতে হবে, রিভার্স জার্নাল দিতে হবে না? ক্যাশ ডেবিট পেবল কি ক্রেডিট, রিভার্স জার্নাল দিতে হবে। আচ্ছা তার মানে এখানে আমার কি হবে বলেন তো? আচ্ছা ভাইয়া এখানে কন্ট্রা হচ্ছে না, যে আমি তো আবার নতুন করে আবার চেক ইস্যু করতেছি, যে এখানে যে 6 মান্থে রিপ্লেস করে দিচ্ছি পরে। হ্যাঁ রিপ্লেস করে দিচ্ছি। আচ্ছা দেখেন এখানে ভুলটা হয়েছে কি, আমি আপনাকে বলি, ধরেন আমি 1 জানুয়ারিতে আপনাকে চেক দিছি, আপনি খেয়াল করেন না, আমি 1 জানুয়ারিতে চেক ইস্যু করছি, তার মানে 1 জানুয়ারিতে আমি কি এন্ট্রি পাস করছি, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট আর হচ্ছে ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট। আচ্ছা এই চেকটা 30 জুনের মধ্যে আউট অফ ডেট হয়ে গেছে, এখন 1 জুলাই এসে বলতেছেন যে ভাই আমাকে আরেকটা নতুন করে চেক ইস্যু করে, আরেকটা নতুন করে চেক ইস্যু করে। আচ্ছা আরেকটা নতুন করে যখন আমি চেক ইস্যু করছি তখন আমি কি জানাল দিছি, তখন আগেরটা মানে রিভার্স জার্নাল দিছি, মানে হচ্ছে যে সেম জার্নাল দিছি স্যার। সেম জার্নাল দিছি, কিন্তু ওই যে আপনি যেটা বললেন আগেরটা রিভার্স জার্নাল, তার মানে আগের চেকটা তো আপনি তুলতে পারেন নাই, তার মানে আমার ক্যাশ টাকা রয়ে গেছে না? জি ভাই। ক্যাশ টাকা রয়ে গেছে, তার মানে ওই আগের যে জার্নাল দিছে এই জার্নালটার জন্য রিভার্স এন্ট্রি পাস করতে হবে। এটা কিন্তু কোয়ান্টা না, এটার নাম হলো রিভার্স জার্নাল। কোয়ান্টা হলো কি রিসিভেবল এন্ড পেয়েবল এর সাথে যে আমরা নেট অফ করে দেখাই, এটাকে বলে কোয়ান্টা। ওকে ওকে ওকে। এটাকে আমরা রিভার্স জার্নাল বলি, হ্যাঁ রিভার্স জার্নাল বলি। তার মানে এখানে অ্যাড হবে না, অ্যাড আউট অফ ডেট চেক, অ্যাড আউট অফ ডেট চেক 25 টাকা, ক্লিয়ার কিনা? এরকম। আচ্ছা এরপরে একটা কথা বলছে, বোথ চেকস আর ইনক্লুডেড ইন দ্য টোটাল অফ আনপ্রেজেন্টেড চেক শোন অ্যাবাভ। বোথ চেকস আর ইনক্লুডেড, দুইটা চেকিং কি করা আছে, আনপ্রেজেন্টেড চেকের মধ্যে কি করা আছে, ইনক্লুড করা আছে। আমার আনপ্রেজেন্টেড চেক কত 500, এই 500 এর মধ্যে কি আছে, দুইটা চেক আছে 25 টাকা 25 টাকা করে। আলটিমেটলি আনপ্রেজেন্টেড চেক কত হবে বলেন তো দেখি, এই 500 এর মধ্যে 500 মাইনাস 25, 500 মাইনাস 25, তার মানে আনপ্রেজেন্টেড চেক কত হবে, 475 না? 475 ঠিক না? কারণ এই 500 টাকার মধ্যে কি দুইটা চেক আছে, তার মধ্যে একটা চেক কি হয়ে গেছে, আউট অফ ডেট হয়ে গেছে। এখন আউট অফ ডেট তো আর সে কখনো প্রেজেন্ট করতে পারবে না, তার মানে আনপ্রেজেন্টেড চেকের অ্যামাউন্টটা কি করতে হবে, কমায় দিতে হবে না? কমায় দিতে হবে। আচ্ছা যেহেতু আমরা এখানে লেস করছি সেহেতু আপনি এখানে কি করবেন, অ্যাড করি, বোঝার সুবিধার্থে আমরা ব্র্যাকেটে লিখে রাখলাম আউট অফ ডেট আনপ্রেজেন্টেড চেক কত 25। এটা কি লিখবো, কারেক্টেড ক্যাশ বুক ব্যালেন্স, তাই না?
কার্টেড ক্যাশ বুক ব্যালেন্স কত আসে দেখেন, এই ম্যাথটা কি কঠিন মনে হয়েছে কিনা আপনারা যে করলেন? মোটামুটি এটা কিন্তু পরীক্ষায় বেশ কয়েকবার আসছে, মানে রেকর্ড সংখ্যক এই ম্যাথটা পরীক্ষায় আসছে। অলরেডি আমি বলছি যে 5-6 বার এই ম্যাথটাই দিছি। তো ব্যালেন্সেস ফর কারেক্টেড ক্যাশ বুক, মাইনাস 530 প্লাস 460 প্লাস 25। 5 টাকা গ্যাপ হলো কেন? হ্যাঁ, ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট ওটা 35 হবে, 30 দিয়েছেন আপনি। আচ্ছা এরকম কিন্তু প্রবলেম নাই বুঝছেন, ভুল হয়েছে না, ভুলেও কিন্তু সমস্যা নাই জানেন এটা, মানে আপনি ম্যাথ মিলে নাই, টিচার কিন্তু আপনাকে মার্কস দিবে। এটা আমি আপনাদেরকে দিয়ে দিব না, হ্যাঁ এটা আমি এখানে করলাম তো দিয়ে দিব না, এটা সেভ করে রাখুন। ব্যাংক রিকনসিলিয়েশনটা বোঝা গেছে কিনা, মানে ফরম্যাট অনুযায়ী বুঝতে পারছেন কিনা? কারো কোনো কোয়ারি আছে ব্যাংক রিকনসিলিয়েশন নিয়ে? কোয়ারি আছে কারো কোনো এটা নিয়ে? আচ্ছা আমরা আরো দুইটা ম্যাথ দেখি। আপনারা সেলফ টেস্ট 9 আর 10 দেখি, সেলফ টেস্ট 9 আর 10 দেখি দুটো ম্যাথ কি বলছে। সেলফ টেস্ট 9 আর 10 দেখেন কি বলছে। সেলফ টেস্ট 9 আর 10, আচ্ছা সেলফ টেস্ট 9 টা কি বলছে দেখি। What was the original balance on the bank statement? Bank statement এ original balance আমার কত ছিল? আচ্ছা what was the original balance on the bank statement? Bank statement এ আমার original balance কত ছিল? দেখবেন বুঝুন অনেক ঠিক আছে। দেখেন কি বলছে, what was the original balance in the bank statement? তার মানে যে এটা না balance as per bank statement না, এই ফিগারটা চাইছে তাই না রাবি? জি ভাইয়া এটাই চাইছি। আচ্ছা দেখেন আমরা পুরো যাই 9 নম্বর ম্যাটার। On 31st January 2018, rate of cash book for its current account showed a credit balance of 150 টাকা। ক্যাশ বুকে আপনার কি আছে, ক্রেডিট ব্যালেন্স আছে কি 150 টাকা। এই ম্যাটটা আমরা এইভাবে করে ফেলি, এটা সেলফ টেস্ট কত 9 এটা আমরা এখানে করে ফেলি সেলফ টেস্ট 9 না। আমরা হলো ক্যাশ বুক করবো তাই না, ক্যাশ বুক এটা ছোট্ট ম্যাথ ক্যাশ বুক। আমি দুটো কলাম করে ফেলি।
ক্যাশ, আচ্ছা কি বলছে দেখেন, cash book for its current account shows a credit balance of 150 টাকা which did not agree with the bank statement balance. তার ব্যালেন্স as per cash book কত আছে আপনার? cash book 150 নেগেটিভ তাই না, 150 নেগেটিভ। আচ্ছা খেয়াল করুন ব্যালেন্স as per cash book হলো 150 নেগেটিভ, নট রেকর্ডেড ইন দা ক্যাশ বুক। দেখেন ক্লিয়ারলি বলে দিয়েছে যে ক্যাশ বুকে কি হয় না, রেকর্ড হয় না। ব্যাংক চার্জ 36 টাকা, ব্যাংক চার্জ আমরা কি করি, লেস করি না তন্ময়, লেস ব্যাংক চার্জ। হ্যাঁ 36 টাকা আমরা লেস করি। আচ্ছা 36 টাকা আমরা কি করি, লেস করি। আচ্ছা এরপরে কি বলছে দেখ, আচ্ছা ট্রান্সফার ফ্রম সেভিং অ্যাকাউন্ট টু কারেন্ট অ্যাকাউন্ট 500 টাকা, এটা তো ইনকাম, যে সেভিং অ্যাকাউন্ট থেকে কি করাইছে কারেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করাইছে, তার মানে অ্যাড হবে না, এটা ট্রান্সফার ফ্রম সেভিং টু কারেন্ট অ্যাকাউন্ট তাই না, ট্রান্সফার ফ্রম সেভিং টু কারেন্ট অ্যাকাউন্ট, সেভিং টু কারেন্ট অ্যাকাউন্ট, এটা আমার কি হবে, যোগ হবে না, ট্রান্সফার ফ্রম সেভিং টু কারেন্ট অ্যাকাউন্ট কত 500 টাকা, তারপর 500 টাকা যোগ হবে। আচ্ছা নট রেকর্ডেড ইন অন দা ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্টে আমার নিচে জিনিসগুলো কি করা হয় না, রেকর্ড করা হয় না। আচ্ছা এখানে আমরা ব্যাংক রিকনসিলিয়েশন লিখে ফেলি, ব্যাংক রিকনসিলিয়েশন, আমরা ব্যাংক রিকনসিলিয়েশন লিখে ফেলি। এখানে হলো কি থেকে যাবে না, আর ইয়েতে করলেই থাকে না, দেখেন এই জন্য আমি ওয়ার্ড ফাইলে করলাম ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট। এই জিনিসটাই কি করতে বলছে, আমাকে বের করতে বলছে না, এটা তো মিসিং ফিগার তাই না, মিসিং ফিগার, এই জিনিসটাই তো আমাকে বের করতে বলছে তাই না, ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট। আচ্ছা কি বলছে দেখেন তো, আনপ্রেজেন্টেড চেক নট রেকর্ডেড ইন দ্য ব্যাংক স্টেটমেন্ট, আনপ্রেজেন্টেড চেক আমরা কি করি, লেস করি না, লেস আনপ্রেজেন্টেড চেক, আনপ্রেজেন্টেড চেক কত, আনপ্রেজেন্টেড চেক কত 116। আনক্লিয়ার লজমেন্ট আমরা কি করি, অ্যাড করি না, অ্যাড আনক্লিয়ার লজমেন্ট, কত দেখেন তো 630। আচ্ছা ওরা মনে হয় কোনো কারণে স্পেলিং দেখাচ্ছে, ঠিক আছে, কিন্তু আমি ম্যানুয়ালটাই লিখছি, হ্যাঁ এই রেড কালার আসছে, দেখে নিন কি আছে 630 এলওডি জি লজমেন্ট। আচ্ছা অ্যাড আনক্লিয়ার লজমেন্ট নেগেটিভ হবে স্যার, জি হবে কি ভাই, 116টা নেগেটিভ হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ লেস আনপ্রেজেন্টেড চেকটা নেগেটিভ হবে, এটা নেগেটিভ হবে। আচ্ছা আচ্ছা এরপরে আমরা পড়ে যাই, দেখেন কি হয়েছে। আচ্ছা it was also discovered that bank has debited Randall's account with a check 400 টাকা in euro, ব্যাংক কি করছে র্যান্ডলস অ্যাকাউন্টে ডেবিট করছে। It was also discovered that bank had debited Randall's account with a check for 400 টাকা in euro, 400 টাকা ডেবিট করছে চেক। আচ্ছা this should have been debited to Hopcrix অ্যাকাউন্ট, এই টাকাটা কি ডেবিট করা উচিত Hopcrix অ্যাকাউন্ট থেকে। ডেবিট করা মানে কি, আমার অ্যাকাউন্ট থেকে মাইনাস করছে না, ডেবিট করা মানে কি, ব্যাংকের ডেবিট মানে কি খরচ, আর ক্রেডিট মানে কি জমা, তাহলে কি হবে লেস হবে না, অ্যাড হবে, সরি অ্যাড ইরোর, কারণ ও ভুলবশত কি করছে লেস করছে না, তাহলে এখন কি হবে যোগ হয়ে যাবে, অ্যাড ইরোর কত, আচ্ছা আমার তো ক্যাশবুকে আর কিছু নাই এই দুইটা ছাড়া, ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক কত হবে, ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক বা কার্ডের ক্যাশবুক ব্যালেন্স, পাঁচশো থেকে দুইটা বাদ দিই,
150 মাইনাস 36, 314 টাকা, তাই না? 314। আচ্ছা, আমরা কি লিখবো? কার্টের ক্যাশ বুক ব্যালেন্স, কার্টের ক্যাশ বুক ব্যালেন্স। আমার কার্টের ব্যালেন্সেস পার কার্টের ক্যাশ বুক, হ্যাঁ, ব্যালেন্সেস পার কার্টের ক্যাশ বুক। কত? 314 না? 314। তার মানে উপরে ফিগারটা কত হবে? 1228 মেবি। আচ্ছা দেখেন, 630 প্লাস 400 1030 মাইনাস 116 কত? 914, ঠিক আছে? আচ্ছা 914 আসে। তার মানে উপরের ফিগারটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? আমরা একটা জিনিস খেয়াল করেন, আমরা এই নেগেটিভ হবে। যোগ বিয়োগ করে আমার কি আসছে? 914 আসছে। 914 কি পজিটিভ না? পজিটিভ। তার মানে উপরের ফিগারটা কি হবে? নেগেটিভ হবে। এখন নেগেটিভ কত হবে? 914 থেকে 600। ক্লিয়ার কিনা? এটাই কিন্তু একটু চ্যালেঞ্জিং টাস্ক। আপনি মিলায় দেখেন, মিলে গেছে। আমরা আগে এই অ্যামাউন্ট গুলো যোগ করব, যোগ করে কত আসে? 914। দেখেন নিচেও কি 914 পজিটিভ। তার মানে উপরে ফিগারটা ডেফিনেটলি কি হবে? নেগেটিভ হবে না? নেগেটিভ হবে। এখন নেগেটিভ কত হবে? এদিক তো বোঝা গেছে যে উপরে ফিগারটা নেগেটিভ হবে, কারণ আমার এই তিনটা আইটেম যোগ করে 914, নিচের ব্যালেন্স কত? 314। ডেফিনেটলি উপরে ফিগারটা কি? নেগেটিভ। ডেফিনেটলি উপরে ফিগারটা কি হবে? নেগেটিভ হবে। আরেকটু ক্লিয়ার করেন, এটা বুঝতে। আমার দেখেন নিচের ফিগারটা কি? পজিটিভ। আচ্ছা এই তিনটা যোগ করে আমার কি আসছে? পজিটিভ ফিগার না? হ্যাঁ পজিটিভ 914। হ্যাঁ আর নিচে কত? 314। 14। আমার উপরে ফিগার কি হবে? পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ হলে আমার কি হবে? যোগ হবে না? হ্যাঁ পজিটিভ হলে যোগ হবে। পজিটিভ ধরি, তাহলে পজিটিভ হলে তো যোগ হবে। যোগ হয়ে কি 314 আসবে? না না। তার মানে উপরে ফিগারটা ডেফিনেটলি কি হবে? নেগেটিভ হবে। এখন নেগেটিভ কত হবে? এমন একটা ফিগার বসাইতে হবে যাতে নিচে কি 314 আসে। তাহলে আমি গ্যাপটা বের করি। 914 মাইনাস 314, তার মানে 600 টাকা। জি স্যার। এটা আপনি এখন দেখেন মাইনাস 600 নেগেটিভ, আমাকে কিন্তু ক্যালকুলেশন করে কনফার্ম হতে হবে। 914 পজিটিভ, কত আসছে? 314। ওকে ওকে স্যার। আচ্ছা ক্লিয়ার তো এই ম্যাথ, তাই না? আচ্ছা আমি বলছিলাম কি যে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট ফলো করতে, এটাই স্ট্যান্ডার্ড ফরম্যাট, ঠিক আছে? অনেক সময় দেখবেন কি যে আপনাদের ব্যাংক রিকনসিলিয়েশন করে না, ব্যাংক রিকনসিলিয়েশন যখন করে তখন দেখবেন কি অনেক সময় ব্যালেন্স পার কারেক্টেড ক্যাশ বুকটা উপরে লেখে। আমরা কি লিখছি? ব্যালেন্স পার ব্যাংক স্টেটমেন্টটা উপরে লিখছি। অনেক ম্যাথে দেখবেন কি ব্যালেন্স পার কারেক্টেড ক্যাশ বুকটা কি লেখে? উপরে লেখে। কারণ রিকোয়ারমেন্ট কি চাইছে? ব্যালেন্স আর ব্যাংক স্টেটমেন্ট চাইছে। আমি যদি উপরে লিখি তখন এই দুইটা হয়ে যায় না? উলট পালট হয়ে যায় না? জি ভাইয়া। মানে তার মানে তখন কি হয়ে যায়? আনক্লিয়ার লসমেন্ট লেস হয় আর আনপ্রেজেন্টেড চেক কি হয়? অ্যাড হয়, ঠিক আছে? এই জন্য দেখবেন অনেক সময় স্টুডেন্টদের মধ্যে কোশ্চেন রেইজ হয় যে ব্যাংক রিকনসিলিয়েশনে আমি কখন আনক্লিয়ার লসমেন্ট যোগ করব, কখন আমি আনপ্রেজেন্টেড চেক বাদ দিব। এই ধরনের কোশ্চেন কিন্তু স্টুডেন্টদের মধ্যে রেইজ হয়, বুঝতেছেন? মানে সাধারণ স্টুডেন্টের মধ্যে এই কোশ্চেন গুলো রেইজ হয় যে আমি কখন আনক্লিয়ার লসমেন্ট যোগ করব এবং কখন বাদ দিব। নরমালি কি আমরা যে ফরম্যাট অনুযায়ী করি এই ফরম্যাট অনুযায়ী আমার কি হবে? আনক্লিয়ার লসমেন্ট কি হবে? যোগ হবে, আর আনপ্রেজেন্ট চেক কি হবে? লেস হবে। এই জন্য বলতেছি কি যে এই একটা ফরম্যাট ফলো করলেই ভালো। যেমন ব্যাংক ব্যালেন্সেস পার ব্যাংক স্টেটমেন্ট, এটা আমার কি মিসিং ফিগার। অর্থাৎ পরীক্ষা যদি বলে যে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট শোন অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট, তার মানে কি আমার উপরে এটা চাইছে না?
ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট শোন অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট। যেমন এই ম্যাথটা যেটা চাইছে যে ব্যাংক স্টেটমেন্টে কত টাকা শো করা আছে, এটা চাইছে না, এটা তো হট, এটা চাইছে তাই না? তার মানে আমরা ফরম্যাটে কি লিখবো, ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট মিসিং ফিগার লেস আনপ্রিন্টেড চেক এন্ড আনক্লিয়ার লসমেন্ট, এরপরে অ্যাড বা লেস ইউরো কি পাবো, ব্যালেন্স অ্যাজ পার দ্য কারেন্টেড ক্যাশ বুক। এটা তো আমরা পাইছি। আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করেন তো, এই ম্যাথে আপনার কি চাইছিল, শুধু এটা চাইছে না ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট? জি ভাইয়া। এটা চাইতে হলে পারে দেখেন তো, আপনি খেয়াল করে দেখেন তো, আপনি কি এই ম্যাথে কি ক্যাশ বুকটা ম্যান্ডেটরি না? হ্যাঁ ভাইয়া, এটা না হলে তো হয় না। ক্যাশ বুক না, ক্যাশ বুকে যদি কারেন্টেড ক্যাশ বুক ব্যালেন্স না পান, 314 যদি না পান, তাহলে এই ফিগারটা আপনি কিভাবে লিখবেন, ব্যালেন্স অ্যাজ পার কারেন্টেড ক্যাশ বুক? আসবে না তো, তাই না? তার মানে আমাকে যদি এরকম কোশ্চেন থাকে যে ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট, ক্যালকুলেট দ্য ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট, ডেফিনেটলি আমাকে কি করতে হবে, ক্যাশ বুক করতে হবে। আর যদি শুধু এরকম বলে যে আমার ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আছে, জাস্ট বলছে ব্যাংক রিকনসিলিয়েশন করতে, তাহলে সেক্ষেত্রে কি ক্যাশ বুক না করলেও চলবে। ক্লিয়ার কনসেপ্টটা? আমাকে কোশ্চেনে কি বলছে, ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আছে, ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট আমার দেয়া আছে, আমার রিকোয়ারমেন্ট বলছে যে ব্যাংক রিকনসিলিয়েশন করতে, সেক্ষেত্রে ক্যাশ বুক কি না করলেও চলবে, ক্যাশ বুক কি আপনি না করলেও কি চলবে। বোঝা গেছে? কিন্তু আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে ব্যাংক রিকনসিলিয়েশন করার সময় চোখ কান খোলা রেখে ম্যাথ করতে হবে যে কোন আইটেমগুলো কোথায় যাবে, কোনটা ক্যাশ বুকে হিট করবে, কোনটা ব্যাংক স্টেটমেন্টে হিট করবে, এই জিনিসগুলো আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবার আমি দেখেন প্রথম দিকে যে ইটা আছে, আমরা যদি ব্যাক করি আবার, তোমার ফরম্যাট বোঝা গেছে, ম্যাথের ফরম্যাট বুঝতে পারছি। এটাই ম্যাথের ফরম্যাট। আমি বলছিলাম যে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে, এই ফরম্যাটটা আপনি ফলো করেন। আমার মনে হয় ইয়ারের ম্যাথ গুলো আমার সলভ করা আছে, দেখি আমি পাইলে আপনাদেরকে দিয়ে দিব। ইয়ারের ম্যাথ গুলো আমার সলভ করা আছে, মানে একটা ফরম্যাটে সবগুলো ম্যাথ সলভ করা। একটু কষ্ট করে দেখেন, এটা আমাকে খুঁজতে হবে, খুঁজে মানে এই নক করব নাকি? আচ্ছা আমি দেখি খুঁজে দিব নি। আচ্ছা এই সপ্তাহটা ওয়েট করেন, নেক্সট উইকে না পাইলে আমি দিব। এটা আমার এক স্টুডেন্ট করে দিচ্ছে তো। হ্যাঁ আচ্ছা এটা মনে আমার হাতের লেখাটা পাবো, যে করে দিছে ওনা হাতের লেখাটা দিতে পারবে, একটা হলে চলবে, আমরা ইয়ে করে নেব। আমার কাছে সম্ভবত মনে হচ্ছে যে হাতের লেখাটা মনে হয় আমার ইয়েতে আছে, হাতের লেখা না কাউকে হয়তো হাতের লেখা আছে, অথবা কাউকে দিয়ে আমি টাইপও করাই নিছি। আর না হলে আমাকে দিন, আমি টাইপ করে নেব। আচ্ছা দেখি আমি দিব না, আপনাকে খুঁজে দিব। আমরা দেখেন এই আগে কিন্তু পড়ে আসছিলাম এই যে কারেকশন এন্ড অ্যাডজাস্টমেন্ট টু দা ক্যাশ বুক, মানে ক্যাশ বুকের সাথে কোন কোন আইটেমগুলো যোগ করব। এখানে দুই একটা আইটেম একটু কম আছে, যেমন ডিসঅনার চেকটা নাই, কিন্তু এটা আপনি ম্যাথ করতে গেলে বুঝবেন না, আমরা লিখে দিই ডিসঅনার। আচ্ছা কোন কোন আইটেমগুলো ক্যাশ বুকের সাথে অ্যাড বা লেস হবে, এই যে এটা দেখুন, হোয়াট টু লুক ফর হোয়েন ডুইং আ ব্যাংক রিকনসিলিয়েশন। আমরা যখন ব্যাংক রিকনসিলিয়েশন করব না, তখন ক্যাশ বুকের সাথে কোন কোন আইটেমগুলো অ্যাড বা লেস করব, ব্যাংক স্টেটমেন্টের সাথে কোন কোন আইটেমগুলো অ্যাড বা লেস করব। যেমন আনপ্রেজেন্টেড চেক আমরা কি করি, লেস করি। আনক্লিয়ার লসমেন্ট আমরা কি করি, যোগ করি। আর ইরর কি হইতে পারে, ইরর অ্যাড হইতে পারে, লেস হইতে পারে, তাই না? এরকম তো বলছিলাম, ইরর কি হইতে পারে, অ্যাড হইতে পারে, অথবা কি লেসও হইতে পারে। আচ্ছা আর এটা কি বলছিলাম যে স্ট্যান্ডিং অর্ডার, অর্থাৎ কাউকে যদি ইনস্ট্রাকশন দেয়া থাকে যে অমুক ডেটে তুমি অমুক টাকাটা পে করে দিবে, তার মানে স্ট্যান্ডিং অর্ডার কিন্তু যোগ হইতে পারে, মাইনাস হইতে পারে। যেমন দেখেন আমি কি বলছি যে সেভিং অ্যাকাউন্টে টাকাটা আমাকে কি করতে হবে, কারেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। দিস ইজ ওয়ান কাইন্ড অফ কি স্ট্যান্ডিং অর্ডার না, যে সেভিং অ্যাকাউন্টে টাকা আমাকে কি করতে হবে, কারেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে, ব্যাংকে একটা ইনস্ট্রাকশন দেয়া আছে, তার মানে কি এটাও স্ট্যান্ডিং অর্ডার। তার মানে সেভিং অ্যাকাউন্টে যে ইন্টারেস্ট, কারণ সেভিং অ্যাকাউন্টে যে ইন্টারেস্ট এটা কি করতেছে, কারেন্ট অ্যাকাউন্টে যখন ট্রান্সফার করতেছে, তার মানে এটা তো স্ট্যান্ডিং অর্ডার। এখন কোনো কারণে যদি আমি ক্যাশ বুকে যোগ না করে থাকি, পরবর্তীতে আমাকে কি করতে হবে, স্ট্যান্ডিং অর্ডারের কারণে কি করতে হবে, যোগ করতে হবে না, যোগ করতে হবে। এটা ওয়ান কাইন্ড অফ কি স্ট্যান্ডিং অর্ডার।
আচ্ছা ডিভিডেন্ড বা ইন্টারেস্ট রিসিভ, ডিভিডেন্ড ইন্টারেস্ট রিসিভ অলরেডি চলেই আসছে। আচ্ছা ব্যাংক ইন্টারেস্ট এন্ড ব্যাংক চার্জ, ব্যাংক ইন্টারেস্ট এন্ড ব্যাংক চার্জ আমরা কি করি, লেস করি। ব্যাংক ইন্টারেস্ট এন্ড ব্যাংক চার্জ আমরা কি করি, লেস করি। ইরর ইন দা ক্যাশ বুক, ইরর কি হইতে পারে, অ্যাড হইতে পারে, লেস হইতে পারে, তাই না? ইরর আমার কি হইতে পারে, অ্যাড হইতে পারে, লেস হইতে পারে। ডিসঅনার চেক, ডিসঅনার চেকের জন্য ক্যাশ বুকে কি ইমপ্যাক্ট করবে বলেন তো? ডিসঅনার চেকের জন্য ক্যাশ বুকে লেস করতে হবে, লেস করতে হবে। ডিসঅনার চেকের জন্য ক্যাশ বুকে লেস করতে হবে। আচ্ছা ব্যাংক রিকনসিলিয়েশন আরেকটা ম্যাথ দেখি, হ্যাঁ সেল পেজ 10টা দেখি। সেল পেজ 10টা দেখি, হ্যাঁ ব্যাংক রিকনসিলিয়েশনের জন্য। এই চ্যাপ্টারটা বড় চ্যাপ্টার, মানে 3টা টপিক তো মানে বড়। কি বলছে দেখেন তো, ফাইন্যান্স ব্যালেন্স শোন by the cash book after making all necessary correction. Finance balance shown by the cash book after making the necessary correction should be. তার মানে কি চাইছে, কারেক্টেড ক্যাশ বুক ব্যালেন্স আছে না, আমার কি চাইছে, কারেক্টেড ক্যাশ বুক ব্যালেন্স আছে। কি বলছে, ফাইনাল ব্যালেন্স শোন বাই দ্য ক্যাশ বুক আফটার মেকিং ওয়ান নেসেসারি কন্ডিশন শুড বি। তার মানে আমার কি চাইছে, কারেক্টেড ক্যাশ বুক ব্যালেন্স আছে, তাই না? আচ্ছা আচ্ছা a bank reconciliation statement for the worth limited at 31st December 2020 or 2011 is in the course of preparation. In the light of the information given below, compute the final balance shown by the cash book. Compute the final balance shown by the cash book. আচ্ছা ওভারড্রাফট ব্যালেন্স per bank statement is 1019। কি দেয়া আছে, ব্যালেন্স as per bank statement না, ওভারড্রাফট ব্যালেন্স as per bank statement 1019। তার মানে ব্যালেন্স as per bank statement কি, নেগেটিভ। ব্যালেন্স as per bank statement কি, নেগেটিভ। তার মানে বুঝা গেছে রাব্বি? জি বুঝতে পারছি। আচ্ছা তার ব্যালেন্স as per bank statement নেগেটিভ। আচ্ছা পাইলাম। এন অ্যামাউন্ট 250 টাকা, তাহলে এটা বি লেখা রাখতে পারেন, এক নাম্বারটা বি লেখা রাখতে পারেন। An amount of 250 টাকা credited in the bank statement under standing order arrangement has not been entered in the cash book. তার মানে 250 টাকা ট্রিটমেন্টটা কোথায় হবে, ক্যাশ বুকে এড হবে, তাহলে এটা সি লেখা রাখি। চেক ডন and entered but not presented total, চেক ডন and entered but not presented total 2467। তার মানে আনপ্রেজেন্টেড চেক but not presented total, তাই না? আনপ্রেজেন্টেড চেক, এটা বি না? আমরা ব্যাংক কি করি, ব্যাংক স্টেটমেন্ট থেকে মাইনাস করি না, ব্যাংক রিকনসিলিয়েশনে মাইনাস করি, এটাও বি, তাই না? 3 নাম্বারটা বি। আচ্ছা ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ কি হবে, ক্যাশ বুক থেকে কি হবে, লেস হবে। 4 নাম্বারটা সি। আচ্ছা ক্যাশ এন্ড চেক রিসিভড এন্ড এন্টার্ড বাট নট ক্রেডিটেড ইন দা ব্যাংক স্টেটমেন্ট টোটাল। আচ্ছা চেক, ক্যাশ এন্ড চেক রিসিভড এন্ড এন্টার্ড বাট নট ক্রেডিটেড ইন দা ব্যাংক স্টেটমেন্ট টোটাল, কিন্তু এটা ইন্টার হয় নাই, ব্যাংক স্টেটমেন্টে ক্রেডিট হয় নাই। 4986, এটাকে আমরা কি বলি, আনক্লিয়ার লসমেন্ট বলি না? 5 নাম্বারটা আনক্লিয়ার লসমেন্ট, তাহলে এটা বি লিখে রাখি। An uncorrected bank error has resulted in a check 397 টাকা debited to Worth account। 397 ডেবিট করা হয়েছে কি Worth অ্যাকাউন্টে থেকে, instead of the account of the drawer। ড্রয়ারের অ্যাকাউন্টের পরিবর্তে কি করা হয়েছে, আমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে কি করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। তার মানে এটা অ্যাড কি হয়ে যাবে, ইরর।
এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু কারেকশন গুলো বুঝতেছি যে কোনটা ক্যাশ বুকে যাবে, কোনটা ব্যাংক স্টেটমেন্টে যাবে। স্যার কিন্তু এই 6 নাম্বারটা আরেকটু মানে এই যে অ্যাকাউন্টস অফ ড্রয়ার এটাতে কি বলতেছে ওর তো অ্যাকাউন্টটা ওয়ানের অ্যাকাউন্টে, মানে ওয়ানের অ্যাকাউন্ট থেকে বাদ দেওয়ার কথা, কিন্তু আপনার যে এই মেয়েটা যার তার অ্যাকাউন্ট থেকে বাদ দেওয়া হয়েছে, ওর্থের অ্যাকাউন্ট থেকে বাদ দেওয়া হয়েছে। ইনস্টিটিউট অফ টু দ্য অ্যাকাউন্ট অফ দ্য ড্রয়ার মানে তার ড্রয়ারের অ্যাকাউন্ট থেকে বাদ দেওয়ার পরিবর্তে আপনার অ্যাকাউন্ট থেকে বাদ দিচ্ছে। ড্রয়ার বলতে বোঝাচ্ছে কি, ধরেন অ্যাড হবে তাহলে এটা ভুল হয়েছে। আমি ভুলে হ্যাঁ আমি ব্যাংকে কি করছি, ওই যে করি না, আমরা ব্যাংক থেকে টাকা তুলি না, ক্যাশ টাকা তুলি না, ক্যাশ টাকা তুলি ব্যাংক থেকে। আচ্ছা ব্যাংক থেকে আমি ক্যাশ টাকা তুলছি, আমার অ্যাকাউন্ট থেকে বাদ দেওয়ার কথা না? জি না দিয়ে আপনার অ্যাকাউন্ট থেকে দিচ্ছে ব্যাংক। আকাশ এই ক্লাস নিচ্ছি, একটু পর কল দেন, 10-15 মিনিট পর, 10 মিনিট পর, 10-15 মিনিট। ওই বিকাশে দিলেই হবে, ওই যে ওকে বল দেয়, বলেন যে বিকাশ নাম্বার আছে, বিকাশে পাঠালেই হবে। হ্যাঁ হ্যাঁ 7:30 নিয়ে হবে। ঠিক আছে। আচ্ছা এই ম্যাটটাতে দেখেন, খেয়াল করেন তো, ব্যালেন্স আসবার ক্যাশ বুক চাইছে, কার্টেড ক্যাশ বুক ব্যালেন্স চাইছে না, চাইছে না? The final balance shown by the cash book after making all necessary condition. কিন্তু এই ম্যাথে কি ব্যালেন্স as per cash book আছে? স্যার নাই, কিন্তু এই ম্যাথে কিন্তু ব্যালেন্স as per cash book নাই। তার মানে কারেক্টেড ক্যাশ বুক ব্যালেন্স আমাকে বের করতে হবে কিভাবে? ব্যাংক রিকনসিলিয়েশনের মাধ্যমেই বের করতে হবে, ঠিক না? আমার যদি ব্যালেন্স as per ক্যাশ বুক থাকতো, তাহলে আমি ক্যাশ বুকের মাধ্যমে কি করতে পারতাম, কারেক্টেড ক্যাশ বুক কারেক্টেড ক্যাশ ব্যালেন্সটা বের করতে পারতাম। যেহেতু নাই, তাহলে আমাকে কি করতে হবে, ব্যাংক রিকনসিলিয়েশনের মাধ্যমে বের করতে হবে। স্যার আগে ক্যাশ বুকটা করব না? এমনি তো লাগবে না, বুঝছেন? ব্যালেন্স as per ক্যাশ বুক কি আছে? নাই তো, নাই। এইজন্য লাগবে না। এটা কিন্তু পরীক্ষায় এরকমও চাইতে পারে যে ব্যালেন্স as per ক্যাশ বুক কত ছিল, চাইতে পারে কিন্তু। তার মানে সেক্ষেত্রে আমাকে ব্যাংক রিকনসিলিয়েশন করতে হবে, এরপরে ক্যাশ বুক করতে হবে। ব্যালেন্স as per ব্যাংক স্টেটমেন্ট কত? 1019 নেগেটিভ, তাই না? আনপ্রেজেন্টেড চেক কত? লেস আমরা করি না, লেস আনপ্রেজেন্টেড চেক। আনপ্রেজেন্টেড চেক কত আমার? 2467। এটা আমি লেস করবো, তাই না? আনপ্রেজেন্টেড চেক লেস। আচ্ছা লেস আনপ্রেজেন্টেড চেক। এরপরে আমরা অ্যাড করব কি, আনকিলে লজমেন্ট 4986, আনকিলে লজমেন্ট 4986। আচ্ছা আর এটা যে ইরর হবে না, আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট করছে, এটা আরেকজনের অ্যাকাউন্ট থেকে ডেবিট করার কথা ছিল, তাহলে অ্যাড ইরর। আপনার অ্যাকাউন্টে যদি যোগ করতে ভুলবশত, তাহলে কি করতেন? সেক্ষেত্রে কিন্তু লেস করতাম, তাই না? আমার অ্যাকাউন্টে যদি ভুলবশত যোগ করতো, সেক্ষেত্রে আমরা কি করতাম, লেস করতাম, তাই না? আচ্ছা
ব্যালেন্স এস পার কারেক্টেড ক্যাশ বুক 1897 1895 আছে 97 স্যার মিলছে তাই না 1897 কারেক্টেড। আমি আপনাদের সোমবার একটা ক্লাস নিব না, আমরা তো পিছিয়ে গেলাম, সোমবারে আমরা একটা ক্লাস নিব, একটু মাইন্ডে রাখেন। হ্যাঁ, সোমবারে যদি আমার কোনো ক্লাস না থাকে তাহলে সোমবারে আমি আপনাদের একটা ক্লাস নিব, ঠিক আছে? এই টাইমে নিব, হ্যাঁ সোমবারে। আর কারো কোনো কোয়ারি আছে কিনা? আমি আজকে এই পর্যন্ত এন্ড করে দিই তাহলে। কারো কোনো কোয়ারি আছে? এগুলো আরো ভালো মানে এক্সামের ভালো মানে মানে ভালো কিছু করার জন্য আমরা রেফারেন্স কোনো বুকস বা করতে করলে সবচেয়ে বেস্ট হবে, এই শর্ট টাইমের জন্য আর কি। কাইসুর বইটা দেখতে পারেন, কাইসুর বই না ভালো ব্যাংক রিকনসিলিয়েশনের জন্য। কাইসু চ্যাপ্টারটা কত স্যার এটা কাইসুর? হ্যাঁ, কাইসুর দেখবেন যে ইউরোর নামে একটা চ্যাপ্টার আছে, ইউরোর ফড, এরকম ফড ইউরোর নামে একটা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারে পাবে। কারণ এডিশন টু এডিশন ভ্যারি করবে ভাইয়া চ্যাপ্টার, বুঝছেন? আমি আমার কাছে বই আছে কিন্তু আমি একটা চ্যাপ্টার বলে দিলাম কিন্তু দেখা গেল আপনার বইতে মিললো না। ঠিক আছে, আমার কাছে অনেক আগের বইগুলো। তার খুব সমস্যা নেই। আর একটা বই আছে হানিফ মুখার্জি, মানে হানিফ মুখার্জির বই থেকেও ব্যাংক রিকনসিলিয়েশন দিয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় কি যদি আপনি বেসিক কনসেপ্টটা যদি ঠিক থাকে না আপনি ম্যাথ করে আসতে পারবেন। হ্যাঁ, তাহলে তো এই চ্যাপ্টার শেষ না আজকে? না, এই চ্যাপ্টারে আরেকটা জিনিস রইলো না, জিরো রইলো না। ও হ্যাঁ হ্যাঁ, জিরোটা আমরা সোমবারে দিন করবো, সোমবারে মাইন্ডে রেখে, সোমবারে ক্লাস নেই, আমি আপনাদেরকে দিয়ে দিব নি। আর যদি ক্লাসও থাকে আমার মনে হয় সিজিএতে আমি ক্লাস নিই, তো ওরা যদি ক্লাস শিডিউল না দেয় তাহলে তো সমস্যা নাই, আর যদি দিয়ে থাকে তাহলে আমি আপনাদেরকে জানাবো। যদি নরমালি কি 8টা থেকে নিলে কোনো প্রবলেম হবে? 8টা বা 8টা থেকে নিলে না স্যার না, সমস্যা নেই। আচ্ছা তাহলে কোনবার দিন, কোনবার নিবেন? সোমবারে সমস্যা হবে কারো? সানডে মানডেতে সমস্যা হবে না স্যার। আচ্ছা আচ্ছা, মানডেতে এর আগে হলে কি সমস্যা 7:30টার দিকে? না ভাই, মানডেতে সমস্যা নাই, টিউসডেতে সমস্যা হবে ভাই। আচ্ছা আমি সমস্যা নেই, মানডেতে নিব, ঠিক আছে আমি এন্ড করে দিই। হ্যাঁ সোমবার দিন তো। আচ্ছা, আর কারো কোনো কোয়ারি আছে কিনা? আমরা তো পিছিয়ে গেলাম কারণ এই চ্যাপ্টারটা কিন্তু একটু টাইম লাগে, ধরেন যে আজকে যদি আমি ইউরোর পড়াই তাহলে আপনাদের মাথার উপর দিয়ে যাবে, বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমাদের টোটাল কয়টা চ্যাপ্টার হইলো এ পর্যন্ত? আচ্ছা, আমরা যদি এই 6 নাম্বার চ্যাপ্টার যদি কভার করতে পারি, 6, 7 আর আমি ইনভেন্টরি পড়ছি না, ইনভেন্টরি কত? 2 চ্যাপ্টার নাম্বার, 9 স্যার। চ্যাপ্টার 9, সরি স্যার। এরপরে চ্যাপ্টার গুলো বেশি টাইম লাগবে না, 6, 7 আর চ্যাপ্টার 9। এরপরে চ্যাপ্টার গুলো পড়াইতে বেশি টাইম লাগবে না, কারণ ওগুলোতে আমার ফ্লো অনেক বেশি, তো প্লাস ওগুলো মোটামুটি আর্লি পড়াইতে পারবো। এই চ্যাপ্টারটা না একটু টাইম দিয়ে পড়াইতে হয়, এটা বুঝতে পারছেন? মানে যেমন আজকে যদি আমরা ইউরো নিয়ে আলোচনা করি তাহলে এটা আপনাদের জন্য বার্ডেন হয়ে যাবে। স্যার নন কারেন্ট অ্যাসেট ডেপ্রিসিয়েশন চ্যাপ্টারটা থেকে স্যার অনেক কোশ্চেন আসে স্যার। হ্যাঁ, ওইখান থেকে এটা ম্যাথ থাকবে, 5 থেকে 10 মার্কস ম্যাথ থাকবে ফিক্সড থেকে, 5 থেকে 10 মার্কস আলাদাভাবে ম্যাথ থাকবে। আর আপনারা কি এসএসসি এর বইটা কিনছেন, ফিনান্সিয়াল রিপোর্টিং বইটা? জি স্যার। হ্যাঁ ভাই, আমি কিনছি। ফিনান্সিয়াল রিপোর্টিং বই থেকে বেশ কিছু জিনিস পড়তে হবে, নন কারেন্ট আপনার ম্যাথ আছে অনেকগুলো, আমি শিট দিয়ে দিব। আপনারা দেখবেন কি নন কারেন্ট অ্যাসেট আছে, পিপি আছে 2, 3, 4, 5, এই ট্রানজাকশনটা আপনাদেরকে পড়তে হবে, আমি বলে দিব না। হ্যাঁ 2, 3, 4, 5 5 নাম্বার চ্যাপ্টারে কি আছে বলেন তো দেখি? আচ্ছা বই আছে কাছে কারো? আমার কাছে আছে স্যার বই। প্রিপেয়ার বেসিক ফিনান্সিয়াল স্টেটমেন্ট স্যার। এসএসসি এর ফিনান্সিয়াল রিপোর্টিং বই। নন কারেন্ট অ্যাসেট নাম্বার held for sales and discontinued operation.
2 নাম্বার চ্যাপ্টার কি? আর 2 নাম্বার চ্যাপ্টার হলো টেনজিবল নন কারেন্ট, tangible non current asset, tangible। 3 নাম্বার চ্যাপ্টার intangible, 3 নাম্বার 3 tangible। 4 নাম্বার চ্যাপ্টার কি? ইম্পায়ারমেন্ট অফ অ্যাসেট, impairment, impairment। 5 নাম্বার চ্যাপ্টার non current asset held for sale, এই চারটা চ্যাপ্টার পড়তে হবে আপনাদের। এর মধ্যে যে ইম্পেয়ারমেন্ট না, এখান থেকে কোশ্চেন থাকে বেশি। ইম্পেয়ারমেন্টটা এগুলো আমি বেসিক কনসেপ্ট আলোচনা করে দিব, বুঝছেন? এরকম লাগবে না, এটা আলোচনা করে দিলে আপনাদের মাইন্ডে থাকবে। তাহলে আর কি আপনাদের ভাইয়া এই বই থেকে আর কোনো চ্যাপ্টার পড়া লাগবে এই চারটা বাদে? কিন্তু প্রভিশন নামে একটা চ্যাপ্টার আছে না, প্রভিশন IAS 10 এন্ড IAS 37 একসাথে আছে না? হ্যাঁ আইনস্টাইন পড়ো চ্যাপ্টার 15। এটা মার্ক করে রাখেন, এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা মার্ক করে রাখেন, এটা মার্ক করে রাখেন। আর রেভিনিউ কি প্রথমটুকু যদি পড়তে পারেন, রেভিনিউ নামে একটা চ্যাপ্টার আছে দেখেন। জি জি চ্যাপ্টার 12 রেভিনিউ। জি ভাইয়া, রেভিনিউ ফার্স্ট পার্টটা যদি পড়তে পারেন, যে রেভিনিউ রিকগনিশনের ক্রাইটেরিয়া গুলো কি কি, এটা করলে হবে। 5 স্টেপস মানে 5টা ক্রাইটেরিয়া আছে রেভিনিউ রিকগনিশন ক্রাইটেরিয়া, ফার্স্ট স্টেপ বলতে হবে রেভিনিউ রিকগনিশন ক্রাইটেরিয়া বলতে হবে। আমি আপনাদেরকে দিয়ে দিব, তো যে আমি আপনাদেরকে একটা অ্যাকাউন্টিং সাজেশন মেইল করে দিব, ওখানে আপনার লেখা আছে যে কোন চ্যাপ্টারের জন্য কোন জিনিসটা পড়বে এবং চ্যাপ্টারে কোন জিনিসটা ইম্পর্টেন্ট, এরকম একটা সাজেশন করা আছে আমার। ঠিক আছে, ওটা ধরে যদি আগাইতে পারেন আপনাদের বেসটা স্ট্রং হয়ে যাবে। আমি আপনাদেরকে দিয়ে দিব না। আচ্ছা, আপনাদের যাদের পেমেন্ট ডিউ আছে তারা একটু দিয়ে দিন, যেমন রাব্বি ফুল পেমেন্ট করছে, তারপরে তৌফিকের পেমেন্ট ফুল আছে, আর যাদের পেমেন্ট ডিউ আছে তারা একটু দিয়ে দিন। কারণ অনেক সময় দেখা যায় যে পরে আরই থাকে না। আচ্ছা, আমি তাহলে ক্লোজ করে দিলাম। হ্যাঁ, এন্ড করে দিই। জি আচ্ছা ভাই।